আপনাদের যদি কোনো কোর্স রিলেটেড কোয়েরি থাকে, আমাদের হচ্ছে মোস্ট প্রবাবলি আমাদের সামনের উইকে হচ্ছে, সামনের উইক না, এই উইকেই মোস্ট প্রবাবলি রেজাল্ট দিবে। তো আপনাদের যদি আমাদের সাথে থাকার ইচ্ছা থাকে, আমরা অলরেডি একটা কথা বলা আছে আমাদের যে আমরা গ্রুপ স্টাডিটা স্টার্ট করব। তো আমাদের পেইড গ্রুপটা ওপেন করার সাথে সাথে গ্রুপ স্টাডিটা স্টার্ট হয়ে যাবে। তা আমি আশা রাখবো গ্রুপ স্টাডি স্টার্ট করার আগেই আমাদের যে ক্লাসগুলো এখন হচ্ছে, এই ক্লাসগুলোর সম্পূর্ণ প্রিপারেশন আপনারা নিয়ে রাখবেন, যাতে করে সেখানে আপনারা আপনাদের এই যে কোশ্চেনগুলো প্রবলেম ফেস করতেছেন এগুলো জিজ্ঞেস করতে পারেন। এখন যদি সেটা জিজ্ঞেস করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এটা কখনো ফ্রুটফুল হবে না। আর আমাদের খুব সম্ভবত আজকে একটা ক্লাস হচ্ছে আর আগামীকালকে একটা ক্লাস হবে, এগুলোই আমাদের খুব সম্ভবত লাস্ট ফ্রি ক্লাস। এরপরে আর কোনো ফ্রি ক্লাস থাকবে না খুব সম্ভবত, ঠিক আছে? তো যদিও আমাদের এটা দেওয়ার কথা না, তাও আমরা সকলের কথা বিবেচনা করে, যেহেতু আমাদের এক্সামের মানে রেজাল্টটা হচ্ছে দিবে কয়েকদিনের মধ্যে, সো এটার জন্য আমরা এখনো এটা বহাল রেখেছি। বাট এটা বেশি ক্লাস আর বহাল থাকবে না। তা আপনারা যদি এমন হয় যে আমরা এটা না রাখি, তাহলে পরবর্তীতে ঢোকার ক্ষেত্রে ব্যারিয়ার ফেস করবেন, কারণ একটা দুইটা ক্লাস মিস করে ফেলবেন। এই কারণেই জাস্ট আমরা এই জিনিসটাকে বহাল রাখতেছি। তো যখনই রেজাল্ট দিয়ে দিবে, এর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আগামী শনিবার অথবা রবিবারে। এর আগেই খুব সম্ভবত রেজাল্টটা সবাই পাবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে তখন দ্যাটস ওয়াই আমরা তখন আর কোনো ফ্রি ক্লাস থাকবে না। এরপরে ডিরেক্ট হচ্ছে যারা পেইড মেম্বার আছে তারাই ক্লাস করতে পারবে, আর যখনই পেইড গ্রুপ ওপেন করা হবে তারপর থেকে গ্রুপ স্টাডিটা স্টার্ট হবে। এর আগে যা যা কিছু আপনাদের সাথে ডিসকাস করা হচ্ছে সবকিছু আগে থেকে কমপ্লিট করে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ সেখানে গিয়ে যদি এমন হয় যে ভাই অলরেডি যে চ্যাপ্টার গুলা শেষ করে ফেলতেছে এগুলা শেষ হয়ে যায়, কিন্তু আপনারা ঠিক মতো বাসায় না পড়েন, তাহলে সেক্ষেত্রে কোনো লাভই হবে না। মানে পুরো একটা গ্রুপ স্টাডির যে অ্যাকচুয়াল ভাইব বা যেখান থেকে আপনারা ফুটফল হওয়ার একটা বিষয় ছিল, সেটা আপনারা পারবেন না। কারণ গ্রুপ স্টাডি মানে হচ্ছে সেখানে অবশ্যই যেখানে আপনাদের প্রবলেম আছে সেটা সলিউশন হবে। গ্রুপ স্টাডি মানে এখানে এমন না যে আপনাকে আবার সবকিছু পড়ানো হবে, কারণ পড়ানো তো ভাইয়াই পড়াচ্ছে। এই হচ্ছে বিষয়। তো যেখানে যেখানে কোশ্চেন থাকবে শুধুমাত্র ওই ওই জায়গাগুলো হচ্ছে এখানে ডিসকাস করা হবে। তাই আমি রিকোয়েস্ট করব, ভাইয়া যখন যে যে জিনিসগুলো বলবে এগুলো অবশ্যই তখন মানে ওই ডেট আসার আগেই আপনারা শেষ করে ফেলবেন। আশা করি আমি মেসেজটা সবার মধ্যে দিতে পেরেছি। আর আর হয়তোবা 1 মিনিট বাকি আছে, এরপরে হচ্ছে সবকিছু শুরু হয়ে যাবে। তো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোর্স রিলেটেড, আপনারা চাইলে আস্ক করতে পারেন। ইজ দেয়ার এনিথিং টু নো রিগার্ডিং দ্য কোর্স? কারো কোনো কিছু জানার আছে? এনিথিং, এনিথিং রিগার্ডিং দ্য কোর্স, এনিথিং? কিছু জানার নাই? বাহ, তাহলে তো ভালো জিনিস, আপনার সবাই সবকিছু জানেন। ওকে, তো আমি হচ্ছি আর দেরি করব না, আমি হচ্ছি ভাইয়াকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। স্ক্রিন কি দেখা জি যাচ্ছে? ভাইয়া। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ নোবেল ভাই, শুরু করি তাহলে। অলরাইট, তো আজকে আমরা দেখবো ফোর্থ চ্যাপ্টার, পিপিই। সো পিপিই IS-16 যেটা, সেটা শুধুমাত্র মানে এই চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র IS-16 কভার করবে না। IS-23 বরোইং কস্ট, ইম্পেয়ারমেন্ট IS-36 এবং IFRS 5 যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। সো কি কি বলতে পারবেন যে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল এন্ড ডিসকন্টিনিউড অপারেশনের মেইন ক্রাইটেরিয়াটা কি? কোনটা? এই যে IFRS 5 আমরা পড়ে ফেলেছি না, সেকেন্ড ক্লাসে পড়েছিলাম আমরা, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল এন্ড ডিসকন্টিনিউড অপারেশন, এটার নন মেইন কারেন্ট ক্রাইটেরিয়াটা অ্যাসেটস। কি? রাইট, বলুন। নন কারেন্ট অ্যাসেট সেল করার ফলে কি কি হয়, ট্রিটমেন্ট গুলো এইগুলা। না, নেক্সট 12 এর মধ্যে বিক্রি করতে হবে। রাইট, ইট ইজ হাইলি প্রবাবল দ্যাট, মানে বিক্রি করতে হবে না, আপনার স্ট্যান্ডার্ডের ভাষায় লিখতে হবে এইভাবে যে ইট ইজ হাইলি প্রবাবল দ্যাট ইট উইল বি সোল্ড within the next 12 months of its classification from non-current asset to non-current asset held for sale, right? মানে যে ডেট আপনি ডিসিশন জি। নেবেন সেই ডেটের থেকে 12 মাসের মধ্যে আমাকে সেল করতে হবে। একটু পড়তে হবে, হ্যাঁ, বাসায় শুধুমাত্র আমি পড়াচ্ছি তাহলে কিন্তু মানে কোনো লাভ নাই, যেটা নোবেল ভাই বললেন আর কি। হ্যাঁ, একটু বাসায় পড়তে হবে, দেখতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না, জিনিসগুলো কিন্তু রিলেটেড। সো আপনাকে আমি IFRS 5 কিন্তু সেকেন্ড ক্লাসে পড়াইছি আপনাদেরকে,
আজকে দেখেন আবার এই টপিকটা চলে আসছে, রিপিটেড টপিক। সো আমি তো এটা রিপিট করবো না আজকে, বিকজ আমি তো ওই দিন পড়াইছি একই একই টপিক। তো এগুলো পড়তে হবে, হ্যাঁ, এবং এগুলো পরীক্ষা আসার মতো জিনিস, এই জন্যই পড়াচ্ছি। রাইট, শুরু করি তাহলে। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, কি কি বলতে পারবেন? প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট মানে বলতে আমরা কি বুঝি? এই ডেফিনেশন ছাড়া, এখানে যে ডেফিনেশন দেওয়া আছে সেটা ছাড়া। এটা তো ভাই আসলে নন কারেন্ট। এটা তো ক্লাসিফিকেশন, মানে ব্যালেন্স শিটের ক্লাসিফিকেশন, যে নন কারেন্ট অ্যাসেট। বাট মানে এটা এটা আসলে জিনিসটা কি, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট? মানে ফিউচার ইকোনমিক বেনিফিট। এক্স্যাক্টলি, মানে আপনার বিজনেসের ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়ার জন্য যে রিসোর্সটাকে ইউজ করতেছেন সেটাকে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলে আর কি, বা অ্যাসেট বলে। হ্যাঁ, তো আমরা দেখি কি বলছে এখানে। ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এখানে তিনটা পার্ট, যদি দুইটা পয়েন্টে লেখা। যদি ফার্স্ট পার্টটা বলি, যে হেল্প ফর ইউজ ইন প্রোডাকশন অর সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস। তার মানে পিপি হচ্ছে এমন একটা ট্যানজিবল আইটেম, মানে স্পর্শ করা যেমন একটা জিনিস, যেটা প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করার জন্য ব্যবহার করা হয়, অথবা গুডস আর সার্ভিস সাপ্লাই করার জন্য ব্যবহার করা হয়, অথবা ফর রেন্টাল টু আদার্স অর ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসেস, অথবা কাউকে রেন্ট দেওয়ার জন্য, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, মানে যে আপনার যে সোফা টোফা, অফিস ইকুইপমেন্ট, ফার্নিচার ফিক্সচার, এগুলা, রাইট? আচ্ছা, আর এক্সপেক্টেড টু বি ইউজ ডিউরিং মোর দ্যান ওয়ান পিরিয়ড, মানে 12 মাসের থেকে বেশি সময় ধরে এটা ব্যবহার করা যাবে, বা আপনি এক্সপেক্ট করতেছেন ব্যবহার করতে পারবেন, এটাকে আমরা বলতেছি পিপিই, রাইট? জি ভাই। তাইলে এখন বলেন যে একটা বিজনেস, তারা উম, ধরেন গাড়ি প্রডিউস করে, হ্যাঁ, তাহলে এই গাড়িটা তাদের পিপিই নাকি ইনভেন্টরি? ইনভেন্টরি। না, কেন ইনভেন্টরি, কেন পিপিই না, কেন? এটা তার প্রোডাক্ট। রাইট। আর মানে যদি আমি স্ট্যান্ডার্ড ভাষায় বলি, তাহলে বলা হচ্ছে কি, যে এটা আই 16 এর যে ডেফিনেশন, মানে ডেফিনেশন যেটা, সেটা মিট করে না। আমার বলা আছে কি, হেল্প ফর ইউজ ইন প্রোডাকশন। আমি তো গাড়িকে প্রোডাকশনের জন্য ইউজ করি না, তাই না? গাড়ি তো আমার প্রোডাক্ট। অথবা সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস, মানে ওই অ্যাসেটটাকে আপনি গুডস অর সার্ভিস সাপ্লাই করার জন্য ব্যবহার করেন। ধরেন ওই যে আপনার ট্রাক, আপনি যে গাড়িটা যে ডেলিভার করবেন, ওটা আপনি ট্রাকে ডেলিভার করবেন, তাহলে ওই ট্রাকটা হচ্ছে আপনার প্রপার্টি, কিন্তু গাড়িটা কিন্তু প্রপার্টি না, গাড়িটা আপনার ইনভেন্টরি। ঠিক আছে? কিন্তু ধরেন এই যে রেন্টে কার যারা, তারা তো আমাদেরকে রেন্ট দেয়, রাইট? তাহলে এই রেন্ট, মানে এই যে রেন্টের জন্য যে গাড়ি দেয়, এটা কি পিপি না ইনভেন্টরি? এটা তো সার্ভিস। না, সার্ভিস তো বুঝছি, কিন্তু এই মানে গাড়ি তো একটা অ্যাসেট। সো যে রেন্টে কারের মালিক, হ্যাঁ, যে রেন্টের কারের কোম্পানির মালিক, তার জন্য পিপি অ্যাসেট নাকি ইনভেন্টরি? অ্যাসেট। অ্যাসেট, রাইট, বিকজ এই যে দেখেন, ফর রেন্টাল টু আদার্স, রাইট, মানে আপনি আপনি রেন্ট দিচ্ছেন আরেকজনকে। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে রেন্টাল টু আদার্স। এখন এখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে যে লিজ দিলে, এটা তো রেন্টের আন্ডারে আসে না, রাইট? লিজ দিলে তো আর ইউ অ্যাসেট রিকগনাইজ করে কে, যে লিজ নিচ্ছে সে, রাইট? সো এটা একটা এক্সেপশন, বা এক্সেপশন না, মানে আমাদের জেনারেলি বুঝতে এক্সেপশন মনে হচ্ছে, বাট স্ট্যান্ডার্ডের ভাষায় আপনার IFRS 16 বা লিজ, যেটা এখানে বলা আছে লিজ অথবা নন লিজ। সো নন লিজ যে কম্পোনেন্ট, সেইগুলাকে রেন্টাল বলা হচ্ছে আর কি। হ্যাঁ, সো রেন্টাল টু আদার্স। আর লিজের মধ্যে যেগুলো আসবে সেগুলো কিন্তু বিপিতে আসবে না। আচ্ছা, ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, এটা তো বুঝতেছেনই যে আপনার বিজনেসের কাজের জন্য আপনি ইউজ করতেছেন, আর এক্সপেক্টেড টু বি ইউজড ডিউরিং মোর দ্যান ওয়ান পিরিয়ড, মানে 1 বছরের বেশি সময় ধরে আপনি ইউজ করবেন। আচ্ছা, এবার আমি যদি এটাকে একটু অ্যানালিসিস করি ডেফিনেশনটাকে, তাহলে আমরা বুঝতে পারবো আরো আরো ইন ডিটেইল। হ্যাঁ, এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জিনিস। এগুলো একটু মাথায় মানে ট্রাই করেন ক্যাচ করার, যেন আপনি এই ওয়ার্ড গুলা দেখলে ইউজ করতে পারেন আর কি। আর মোস্ট ইম্পর্টেন্টলি এক্সামে আমরা ট্রাই করব অ্যাকাউন্টিং এর যে ল্যাঙ্গুয়েজ সেটা ইউজ করার। লাইক ধরেন আমি কাউকে পয়েন্ট আউট করছি না, আমি জাস্ট বলার ট্রাই করছি যে IFRS 5 এর যখন বললাম যে রিকগনিশন ক্রাইটেরিয়া এটা কি,
মেইন ক্রাইটেরিয়াটা কি তখন? একজন ভাই বলেছেন যে এটাকে সেল করতে হবে। এখানে কিন্তু বলা মানে স্ট্যান্ডার্ডে কিন্তু বলা নাই সেল করতে হবে, উনি হয়তো বা ঠিকই বুঝতে পারছে কিন্তু লেখাটা ভুল লিখছে আর কি। সেল করতে হবে বলা ছিল যে হাইলি প্রবাবল দ্যাট ইট উইল বি সোল্ড উইদিন 12 মান্থস ফ্রম দ্য ডেট অফ ক্লাসিফিকেশন, রাইট? সো আমাকে এই এই জিনিসটা লিখতে হবে। আর আমি যদি বলি যে ইট উইল বি সোল্ড, তাইলে কিন্তু হবে না, কারণ আমার কিছু কিছু পয়েন্ট স্ট্যান্ডার্ডের ওয়ার্ডে লিখতে হবে। তাইলে জি ভাই। আমরা জানলাম যে পিপি হচ্ছে মানে হ্যাঁ সরি, ট্যানজিবল অ্যাসেট। নেটওয়ার্কে একটু ঝামেলা হয়েছিল, একটু রিপিট করবেন, মানে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা কি হবে? I mean, it is highly probable that it will be sold within 12 months of classification. ঠিক আছে? আচ্ছা, এটা বইতেই আছে, এটা পড়াইছি অলরেডি। সো এভাবে লিখতে হবে আর কি। আমার মন মতো করে কিছু ওয়ার্ড লেখা যাবে না, অনেক কিছুই আপনি আপনার মন মতো করে লিখবেন, বাট যেগুলো টার্মিনোলজি, ধরেন ইনিশিয়াল মেজারমেন্ট আপনাকে করতে বলছে, আর আপনি যদি বলেন যে অ্যাট পারচেজ ডেট, তাহলে কিন্তু হবে না। ওইখানে ইনিশিয়াল রিকগনিশনের কথাটাই লিখতে হবে, ওই ওয়ার্ডটাই লিখতে হবে। মানে হবে না তা না, হবে, মার্কস পাবেন, বাট পার্শিয়াল মার্কস পাবেন এবং আপনার খাতার ইমপ্রেশনটা ভালো হবে না আর কি। অলরাইট, তাহলে আমরা ডেফিনেশন দেখলাম যে ইট ইজ নট আ ট্যানজিবল পিস অফ অ্যাসেট অনলি, মানে শুধুমাত্র ট্যানজিবল অ্যাসেট হইলেই যে পিপি হবে সেটা না। আচ্ছা, কন্ট্রোল টু এনজয় ফিউচার ইকোনমিক বেনিফিটস এন্ড প্রিভেন্ট আদার্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ভাষায় বলা আছে যে অ্যাসেটের মেইন পারপাসটা বা অ্যাসেটের মেইন ডেফিনেশনটা হচ্ছে আপনার কাছে ওই অ্যাসেটটার কন্ট্রোল থাকবে টু এনজয় ফিউচার ইকোনমিক বেনিফিটস, মানে একটা অ্যাসেট আপনি হোল্ড করেন, সো ওই অ্যাসেট থেকে যে ইকোনমিক বেনিফিটস গুলো আসবে সেটা আপনি পাবেন, এটার যে কন্ট্রোল সেটা আপনার কাছে থাকবে। অথবা বা এবং প্রিভেন্ট আদার্স, মানে অন্যান্যরা বা অন্য বিজনেস এই অ্যাসেট ইউজ করে ওই ইকোনমিক বেনিফিট নিতে পারবে না, প্রিভেন্ট করতেছেন আপনি। আচ্ছা, এতক্ষণ যে আমরা পিপি ডেফিনেশন দেখলাম, এখানে এই কথা বলা ছিল যে যার অ্যাসেট তার নামে হইতে হবে, মানে কিন্তু কথা বলা না। ছিল না। সো রাইট, সো লিগাল ওনারশিপ ইজ নট ম্যান্ডেটরি অর নেসেসারি। এটার হচ্ছে এক্সাম্পল হচ্ছে আইএফআরএস 16 লিজ। কিভাবে? আমি আপনার থেকে লিজ নিচ্ছি, তাইলে আমি আমার বুকস অফ অ্যাকাউন্টসে রাইট অফ ইউজ অ্যাসেট হিসেবে এটাকে অ্যাসেট পাশে রিপোর্ট করতেছি ব্যালেন্স শিটে, কিন্তু এটা কিন্তু আমার অ্যাসেট না। লিগ্যাল ওনারশিপ তো আপনার কাছে, জি। কিন্তু যেহেতু আমি মানে আমি যে লিজ নিচ্ছি, আমার কাছে কিন্তু কন্ট্রোল টু এনজয় ফিউচার ইকোনমিক বেনিফিটসটা আছে, মানে আমি এই অ্যাসেটের মেজর যে ইকোনমিক বেনিফিট সেটা আমি এনজয় করতে পারবো। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা আমার অ্যাসেট, সো লিগ্যাল ওনারশিপ ইজ নট নেসেসারি। তো কোশ্চেনে যদি আসে যে এরকম একটা সিনারিও দেওয়া থাকলো, এটা ট্রিটমেন্ট কি হবে, এটা কিন্তু তখন এই যে পয়েন্টগুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, কম্পোনেন্টস অ্যাকোয়ার্ড ফর অব্লিগেটরি সেফটি অর এনভায়রনমেন্টাল রিজন, মানে ধরেন আপনার এয়ারলাইন্স গুলা কি হয় যে ফ্লাইটের আগে অনেক ইন্সপেকশন করতে হয়, বা ধরেন আমি যদি বলি ব্রিক ফিল্ডের কথা, ইট ভাটা, যে ওরা যখন ইট ভাটার চুক্তি করে ইউজুয়ালি যেটা হয় যে মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড যেটা আর কি এনভায়রনমেন্টাল আসপেক্ট থেকে, যে আপনাকে ওই ইট ভাটাটা বা ওই ওই ব্রিক ফিল্ডটা আপনার যখন মেয়াদ শেষ হবে চুক্তির, চলে যাওয়ার সময় এটাকে গ্রিন করে দিয়ে যেতে হবে, মানে আপনাকে যেরকম ছিল ওরকম করে দিয়ে যেতে হবে। বা আমি যারা একটু ইজি এক্সাম্পল বলি, যে ধরেন ডিসমেন্টলিং কস্টের কথা যদি বলি, যে ধরেন আপনি যখন অফিস রেন্ট নেন, তখন কিন্তু আপনি আপনার অফিসটাকে আপনার মতো করে ডেকোরেট করেন। তো কন্ট্রাক্টে কিন্তু বলা থাকে যে আপনি যেই কন্ডিশনে লিজ নিচ্ছেন বা অফিস ভাড়া নিচ্ছেন, সেই কন্ডিশনে অফিসটাকে বা ওই প্রেমিসেসটাকে রিটার্ন দিতে হবে। সো আপনি যখন অফিসটা ছেড়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ওই যে ডেকোরেশন গুলো করছেন, ফল সিলিং দিছেন বা লাইটিং করছেন, এক্সট্রা বিভিন্ন শো পিস লাগাইছেন, এগুলো কিন্তু ভেঙে ফেলতে হয় বা নিয়ে যেতে হয়, সেটাকে আমরা বলি ডিসমেন্টলিং। এই টাইপের যে জিনিসগুলো আছে, যে অব্লিগেটরি সেফটি এনভায়রনমেন্টাল রিজন, এগুলোও পার্ট অফ পিপিই। আমরা দেখবো এটা কিভাবে মেজার করতে হয়। জাস্ট ডেফিনেশনটা দেখি, ডেফিনেশনটা কি ক্লিয়ার? জি ভাই। অলরাইট, জি ভাইয়া। আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, সাবসিকুয়েন্ট কস্টের আগে আমরা ইয়েটা দেখি, ইনিশিয়াল মেজারমেন্টটা দেখি। হ্যাঁ, সো আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে একটা স্ট্যান্ডার্ডের তিনটা পার্ট, একটা হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট, সেকেন্ডটা হচ্ছে সাবসিকুয়েন্ট ইনিশিয়াল রিকগনিশন ফার্স্টেরটা, সেকেন্ডটা হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, থার্ডেরটা হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। তাইলে আমরা যদি ইনিশিয়াল মেজারমেন্ট দেখি,
an item of PP স্ট্যান্ডার্ড বলতেছে an item of PP qualifying for recognition is initially measured at its cost। আমাকে প্রথমে দেখতে হবে যে পিপিটা কি, পিপি ডেফিনেশন বা রিকগনিশন যে ক্রাইটেরিয়া এটা মিট করে কিনা। সো এটাই বলছে যে পিপি কোয়ালিফাইং ফর রিকগনিশন, আচ্ছা, ইজ ইনিশিয়ালি মেজার্ড এট কস্ট, প্রাথমিকভাবে কস্টে রিকগনাইজ করা হয়। এখন আপনার তো অনেক রকম কস্ট থাকে, রাইট? পারচেজ, তারপরে আপনি মানে পারচেজ যে প্রাইস ওইটা, ওইখানে ডিসকাউন্ট থাকে বা রিবেট থাকে। আপনি ইম্পোর্ট করলে আপনার অনেক ফ্রেট আছে, কাস্টমার ডিউটি আছে, সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে তাহলে থাকলো, ভ্যাট দিতে হয়, ইআইটি দিতে হয়, অনেক রকমের এক্সপেন্স অ্যাসোসিয়েটেড আছে। তাইলে এই এই যে কস্ট, এতগুলা কস্ট, এর মধ্যে কোনটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন বা কোনটাকে আপনি কস্টের পার্ট হিসেবে বলতে পারবেন। এছাড়া ধরেন অনেক সময় কি হয় যে আমরা কনস্ট্রাক্ট করি বা নিজে নিজে অ্যাসেট ডেভেলপ করি। লাইক ধরেন আমি আমার বিজনেসের জন্য একটা আমি বিল্ডিং বানাতে চাচ্ছি, যে আমরা আমাদের নিজস্ব বিল্ডিং এ আমরা অফিস করব। তাইলে আমি আমার বিজনেসের টাকা দিয়েই বা ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেসের নামে আমি একটা বিল্ডিং করতেছি। তাইলে এই যে এখানে যে আমি কনস্ট্রাক্ট করতেছি, বিল্ডিংটা বানাচ্ছি, তাহলে এখানে আমার কি এক্সট্রা একটা ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে, রাইট? মানে লোন নেওয়ার কারণে। সো এখানে কি ইন্টারেস্ট এক্সপেন্সটা আসবে কিনা, সো এই জিনিসগুলো নিয়ে আসলে ডিল করতেছে IAS 16 আর হচ্ছে IAS 23 বরোইং কস্ট আর কি। আমরা সবগুলাই পার্টে পার্টে দেখবো, মানে পারচেজ অ্যাসেটের জন্য দেখবো, কনস্ট্রাকশন অ্যাসেটের জন্য দেখবো। সো পিপির ক্লাসটা আসলে দুইটা ক্লাস লাগবে। আর আরেকটা জিনিস, পিপির ক্লাসটা একটু মন দিয়ে করবেন, বিকজ পিপিই আর IAS 38 মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অলমোস্ট সেম, মানে 90% সেম, 10% ডিফারেন্স আছে। হ্যাঁ, সো আমরা এই যে মেজারমেন্ট, রিকগনিশন ক্রাইটেরিয়া এগুলো আর ডিফাইন করবো না IAS 38 এ গেলে। আমরা এখানে যে ডিফারেন্সটুকু আছে সেটুকু দেখবো, বাকি সবকিছুই সেম। অলরাইট, তাইলে আমরা দেখি ইনিশিয়াল মেজারমেন্টে কি কি আসবে। পারচেস কনসিডারেশন, মানে এখানে যা আছে না আমিও তাই নিয়ে আসছি, জাস্ট একটু কনসাইজড ওয়েতে, মানে জাস্ট পয়েন্ট গুলো নিয়ে আসছি যে যেন আপনাদের মনে থাকে। পারচেস কনসিডারেশন লেস রিবেট এন্ড ডিসকাউন্ট রিসিপ্ট, মানে আপনার যে টাকা দাম অ্যাসেটের সেখান থেকে রিবেট আর ডিসকাউন্ট যেটা পাইছেন সেটা বাদ। সরি, directly attributable costs to bring the asset and make it usable for the desired purpose। এখানে একটা ওয়ার্ড ইউজ করা আছে, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। হ্যাঁ, এখন ধরেন একটা কস্ট যেটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না, মানে আমরা দেখবো ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল বলতে কি বোঝায়, বাট আমি জাস্ট এখন বলতেছি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না। তো কোশ্চেনে আসছে যে এই কস্টটা কি এই পিপির পার্ট হবে কিনা। আপনি যদি ডিরেক্টলি বলে আসেন যে না এটা পিপির পার্ট হবে না, তাহলে কিন্তু আপনি হয়তো 1 মার্ক পাবেন 5 মার্কের জায়গায়। কিন্তু কারণটা কি, মানে কেন পার্ট হবে না সেটা বলতে হবে। বলতে হবে কি যে দিস ইজ নট আ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল এক্সপেন্স অ্যাকর্ডিং টু IAS 16, দ্যাটস ওয়াই ইট উইল নট বি আ পার্ট অফ কস্ট অফ পিপি। ঠিক আছে, সো এইভাবে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে সেকেন্ড পার্টে প্রথমে বলছে পারচেজ প্রাইস থেকে রিবেট ডিসকাউন্ট বাদ, সাথে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট টু ব্রিং দ্য অ্যাসেট এন্ড মেক ইট ইউজেবল ফর দ্য ডিজায়ার্ড পারপাস। এখন ধরেন আপনি একটা মেশিন কিনে নিয়ে আসছেন, তো মেশিনের পার্টস গুলো তো আলাদা আলাদা আসে, রাইট? মেশিন তো ফিক্সড হয়ে আসে না, মানে ইনস্টল হয়ে আসে না। তাইলে মেশিনটা আপনি নিয়ে আসছেন আপনার অফিস প্রেমাইসেসে, তাহলে এটা কি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট টু ব্রিং দ্য অ্যাসেট, যে অ্যাসেটটাকে নিয়ে আসছেন। এখন আপনার এটা কিন্তু মেক ইট ইউজেবল করতে হবে ফর ডিজায়ার্ড পারপাস, মানে আপনি চাচ্ছেন প্রোডাকশনের জন্য ইউজ করতে মেশিনটা, রাইট? তাহলে এটাকে ইউজেবল করতে হলে কি করতে হবে? ইনস্টল করতে হবে। তাহলে এই যে ইনস্টলেশন কস্ট, এটাও কিন্তু ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হবে। আমি কি মানে বুঝাইতে পারছি? সো ডিজায়ার্ড পারপাস, যেটা আপনার ইউজের জন্য যে ডিজায়ার্ড পারপাস বা আপনি যে কারণে অ্যাসেটটাকে কিনছেন, ওই পারপাসে না আসা পর্যন্ত যতগুলা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট আছে সবগুলাকেই ক্যাপিটালাইজ করতে হবে। আর একটা এক্সাম্পল হতে পারে, ধরেন যে মেশিনটা ইনস্টল হয়ে আসছে, কিন্তু মেশিনটা ধরেন আপনার ফ্যাক্টরি একটা আছে সাভারে আর আপনার হেড অফিস ধরেন গুলশানে, কিন্তু মেশিনটা আসছে গুলশানে। তাইলে এটা কি মানে আপনার যে ডিজায়ার্ড পারপাস ছিল সেটা মানে সেই কন্ডিশন আসছে বা সেই জায়গায় আসছে? আপনি কি এটা ইউজ করতে পারবেন? এখন পারবেন না, রাইট? এটাকে আপনাকে সাভারে নিয়ে যেতে হবে। তো সাভারে নিয়ে যাওয়ার জন্য যে কস্ট, সেটাও কিন্তু তখন ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হবে। সো কনসাইজলি বা টু সামারাইজ, সেটা হচ্ছে যে আপনাকে ওই অ্যাসেটটা মানে রেডি ফর ইউজ করার জন্য যত রকম এক্সপেন্স আছে সবগুলাকেই ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট বলা হচ্ছে। আচ্ছা, এস্টিমেট অফ ডিসম্যান্টলিং এন্ড সাইট রিস্টোরেশন কস্ট। সো আমি ডিসম্যান্টলিং এন্ড সাইট রিস্টোরেশন কস্ট অলরেডি বলে ফেলছি, তারপর আবার বলি যে ওই যে অফিসের এক্সাম্পলটা যেটা দিলাম, যে আপনি যখন চলে যাবেন তখন ফল সিলিংটাকে ভাঙতে হবে,
আপনার অ্যাডিশনাল যে এক্সপেন্স হবে, আপনি এসি খুলবেন বা আরো যে যে ডেকোরেশন করছেন সেগুলো খুলবেন, তো এগুলাকে আমরা বলছি ডিসমেন্টাল করা আর কি। হ্যাঁ, তো এই যে এই কস্ট, এটাও হবে পার্ট অফ দ্যাট পিপিই আর কি, ডিসমেন্টিংটা বুঝি নাই কোনটা। ডিসমেন্টলিং কস্ট। হ্যাঁ, ডিসমেন্টলিং কস্ট হচ্ছে যে আপনি একটা জিনিস ইউজ করতেছেন, মানে একটা অ্যাসেট আপনি ইনস্টল করছেন, এখন আপনার কন্ডিশন আছে বা এনভায়রনমেন্টাল ল বা রেগুলেশন আছে যে ওই অ্যাসেটটা ইউজ করার কারণে আপনার যে এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, বা আপনি ধরেন যে ব্রিক ফিল্ডের কথা যেটা বললাম, ইটের ভাটা, যে আপনি যে ইটের ভাটা চালাচ্ছেন এটার কারণে মাটির ক্ষতি হচ্ছে, সো এটাকে আপনার গ্রিন করে যেতে হবে, আগে যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে করে যেতে হবে। তাইলে এটা কি এই ভাই যে এক্সপেরিয়েন্স, রাখতে হবে, এই যে এস্টিমেট করতে হবে আপনাকে। হ্যাঁ, এস্টিমেট করতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে করতে হবে না পুরো লাইফ। রাইট রাইট, মানে এটাকে প্রেজেন্ট ভ্যালুতে করতে হবে। এই প্রেজেন্ট ভ্যালুর এটা আমি আগে বলছি যে আপনার দেখতে হবে যে এটার ইম্প্যাক্ট কতটুকু। যদি আমি ব্রিক ফিল্ডের কথা বলি তাহলে প্রেজেন্ট ভ্যালুতে করতে হবে, কারণ ব্রিক ফিল্ড ইউজুয়ালি 1 বছরের জন্য করে না, 2 বছরের জন্য করে না, রাইট? তখন তাহলে যদি 50 বছরের জন্য ব্রিক ফিল্ডের কমিটমেন্ট থাকে বা এগ্রিমেন্ট থাকে, তখন কিন্তু অবশ্যই প্রেজেন্ট ভ্যালুর একটা ইম্প্যাক্ট আসবে। সো এস্টিমেটটাকে তখন ডিসকাউন্টিং করতে হবে। সিমিলারলি আপনাকে দেখতে হবে যে মানে প্রতি অ্যাসেটের ক্ষেত্রে দেখতে হবে যে এস্টিমেট যে করতেছেন সেটার ইম্প্যাক্ট আসলে কত দূর প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোড ফান্ড এন্ড বরোড ফান্ড সাবজেক্ট টু সাম কন্ডিশনস। আমি যেটা বলছি অলরেডি, যে আপনি একটা অ্যাসেট কনস্ট্রাক্ট করার জন্য লোন নিছেন, সো ওইটার যে ইন্টারেস্ট এক্সপেন্স সেটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন অ্যাকর্ডিং টু IAS 23 বরোইং কস্ট। সো ওইখানে কিছু কন্ডিশন আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এই চারটা মিলাই হচ্ছে আমার ইনিশিয়াল মেজারমেন্টের কস্ট আসবে। হ্যাঁ, তাইলে ইনিশিয়াল মেজারমেন্টে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসবে? না, আসবে না। রাইট, কারণ এটা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আসবে, মানে আমি ইউজ করার পরেই না এটা হবে। ইনিশিয়াল মেজারমেন্ট মানে কি, আমি যখন একটা অ্যাসেট প্রথম কিনবো তখন আমি কত টাকায় রেকর্ড করব বুকস অফ অ্যাকাউন্টসে বা রিপোর্ট করব। আচ্ছা, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট কি বলতেছে? এমপ্লয় বেনিফিটস অ্যারাইজিং ডিরেক্টলি ফ্রম কনস্ট্রাকশন আর অ্যাকুইজিশন। মানে একটা মিনিট, মানে হচ্ছে আপনি যে কনস্ট্রাকশন বা অ্যাকুইজিশন করতেছেন অ্যাসেটটা, ওইটার সাথে যেই ধরনের এমপ্লয় বেনিফিট, ধরেন পেরোল রিলেটেড আর কি ডিরেক্টলি, সেটাকে আমরা বলতেছি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। এক্সাম্পল কি হতে পারে? ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, হ্যাঁ, আপনার বিজনেসের জন্য, তাইলে ওই বিল্ডিং এর জন্য আপনি যে লেবার রাখছেন, ওই লেবারের কস্ট গুলা কি ডিরেক্টলি রিলেটেড টু কনস্ট্রাকশন না? তাইলে ওই লেবারের যে পেরোল বা এক্সপেন্স, ওয়েজেস, সেটাকে কিন্তু পার্ট অফ অ্যাসেট হিসেবে কনসিডার করতে হবে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হিসেবে। কিন্তু ওই ওই যে লেবারের যে এক্সপেন্স হচ্ছে, হ্যাঁ, এটার কারণে কি আপনি ধরেন আরেকজন অ্যাকাউন্টসে একজন লোক হায়ার করছেন, যে হচ্ছে যে ক্যাপেক্স দেখবে, যে হচ্ছে দেখবে কত টাকা কস্ট হচ্ছে, এইসব মনিটর করার জন্য আর কি। হ্যাঁ, তাইলে তার যে স্যালারি আর কি, হ্যাঁ, সেটা কি ডিরেক্ট অ্যাট্রিবিউটেবল কস্ট হবে? এটা জেনারেল কস্ট। রাইট, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে হবে, কারণ ওই লোকটা অ্যাকাউন্টস এর লোক, ওই লোক থাকা না থাকার সাথে আমার এই অ্যাসেটটা কনস্ট্রাকশনের কোনো রিলেশন নাই। ওই লোক না থাকলে আমার অ্যাসেট কনস্ট্রাকশন বন্ধ হবে না, রাইট? সো এরকম ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট দেখতে হবে। এখন আমি যদি বলি দারোয়ানের বেতন ওই কনস্ট্রাকশন সাইটের, এটা কি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট নাকি না? জি, এটা ডিরেক্টলি হবে। কেন ডিরেক্টলি হবে বলেন, লজিকটা বলেন। এটা তো কনস্ট্রাকশনের সাথে তো উনি ওই ওই যে প্রিমিসেসটা, ওই প্রিমিসেসতে উনি দিচ্ছেন, পাওয়া গার্ড গেছে। দিচ্ছেন, রাইট? জি জি, এটা আসলে জাজমেন্টাল। হ্যাঁ, দুইটাই অ্যান্সারই কারেক্ট। চাইলে আপনি এটাকে ক্যাপিটালাইজ ইয়েস, করতে পারেন, চাইলে নাও হ্যাঁ করতে হ্যাঁ, পারেন। এটা তো দুইটা পয়েন্ট নোটের অফ ভিউ, রাইট? ওকে। দুইটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে কি, যে একটা হচ্ছে ভাই যেটা বললেন যে ওই লোকটা সিকিউরিটি দিচ্ছে, এখন মানে ওই বিল্ডিং কনস্ট্রাকশন না হইলে তো সিকিউরিটি দরকার হতো না, তাই না? তাহলে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট বলা যাচ্ছে। কিন্তু আরেকটা লজিক হচ্ছে যে ওই সিকিউরিটির কারণে কিন্তু বিল্ডিংটা কনস্ট্রাকশন হচ্ছে না, রাইট? মানে ওই সিকিউরিটির লোক কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে ডিরেক্টলি রিলেটেড না। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি চাইলে এটাকে ক্যাপিটালাইজ নাও করতে পারেন আর কি। হ্যাঁ, সো আপনাকে লজিক দিতে হবে যে আপনি কেন ক্যাপিটালাইজ করেন নাই। অলরাইট, সাইট প্রিপারেশন, ডেলিভারি, ইনস্টলেশন, অ্যাসেম্বলি কস্ট, কস্ট অফ টেস্টিং,
প্রফেশন টেস্টিং এন্ড প্রফেশনাল লিগ্যাল এন্ড আর্কিটেক্ট ফি, এগুলা হচ্ছে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। সাইট প্রিপারেশন কি, যেমন ধরেন যে বিল্ডিং আমাদের করতে হলে কি আগে যে ল্যান্ডের কিছু কাজ করতে হয় না, সাইট প্রিপারেশন এই টাইপের। তারপরে যে আপনি নকশা নিচ্ছেন, আপনি হচ্ছে রাজুকের পারমিশন নিচ্ছেন, এগুলা প্রফেশনাল লিগ্যাল আর্কিটেক্ট ফি, আপনি ডিজাইন নিচ্ছেন। সো এই টাইপের যে এক্সপেন্স গুলো আছে যেগুলো মানে ডিরেক্টলি রিলেটেড টু কনস্ট্রাকশন আর পারচেজ অফ অ্যাসেট, সেগুলোকে আমরা বলতেছি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। ক্লিয়ার? আচ্ছা, এখানে হচ্ছে কিছু এক্সক্লুশন আছে, হ্যাঁ, মানে যেগুলা আসবে না ইনিশিয়াল মেজারমেন্টের সময়। এটা বইয়ে দেয়া নাই, এটা এটা হচ্ছে আমি জাস্ট নিয়ে আসছি সো দ্যাট আপনারা কনফিউজড না হন। যে মানে কিছু কিছু আছে দেখলে মনে হয় যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, কিন্তু আসলে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট না। দেখি কি কি এক্সক্লুশন ফ্রম ইনিশিয়াল মেজারমেন্ট, মানে এগুলো আসবে না। কস্ট অফ ওপেনিং আ নিউ ফ্যাসিলিটি, সো এই টাইপের যদি কোনো এক্সপেন্স থাকে সেটা আসবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জেনারেল ওভারহেড কস্ট, সো আমরা এক্সাম্পল দিলাম কি যে অ্যাকাউন্টস এর যে লোকটাকে হায়ার করছে, সো তার যে স্যালারি সেটা তো অ্যাডমিন এন্ড জেনারেল এর মধ্যে আসার কথা, সো দ্যাটস এটা আসবে না। ইন্টারনাল প্রফিটস অ্যাবনর্মাল কস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন। যে ধরেন আপনার কনস্ট্রাকশন চলার সময় কিছু মাল হারাই গেছে, চুরি হয়ে গেছে, বা আপনার ধরেন ডিজাইন এরর হয়েছে, রাইট? আমাদের যে 300 ফিটে পূর্বাচলে বোধ হয় ডিজাইন এরর হয়েছিল, এটার পরে আবার ভাঙতে হয়েছে। সো এই যে এই ডিজাইন এরর বা অ্যাবনর্মাল যে কস্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, মানে হচ্ছে আপনার লেবার ইউনিয়নের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগছে, আপনার কনস্ট্রাকশন বন্ধ আছে, তাহলে আপনার যে লস গুলো ইনকার হচ্ছে এই ডিউরিং দ্য পিরিয়ড, হ্যাঁ, তাকে স্যালারি দিতে হচ্ছে না? যার সাথে মান্থলি কন্ট্রাক্ট তাকে তো স্যালারি দিতে হচ্ছে, সে কাজ করুক বা না করুক, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হওয়ার কারণে। সো এই টাইপের যে এক্সপেন্স গুলো আছে সেটাকে আমরা বলছি অ্যাবনর্মাল কস্ট, হ্যাঁ। তাহলে এই অ্যাবনর্মাল কস্ট গুলাও ইজ নট আ পার্ট অফ কস্ট অফ অ্যাসেট। আর ইন্টারনাল প্রফিটস, ধরেন আপনি টেস্টিং ফেজ আপনার হচ্ছে, ধরেন একটা মেশিন আপনি ইয়ে করছেন, আপনি ধরেন ডিটারজেন্ট বানাবেন, তাহলে আপনি মেশিনটা নিয়ে আসছেন, ইঞ্জিনিয়ারদের টেস্ট করাচ্ছেন যে আপনি যেভাবে চাচ্ছেন, যে ফর্মুলা দিয়ে দিতে চাচ্ছেন সেভাবে প্রডিউস হচ্ছে কিনা। খুবই কম ইউনিট আপনি প্রডিউস করতেছেন, এটা রেগুলার প্রোডাকশনের পার্ট না। তাহলে আপনি যে এফজিটা পাইলেন ওটা সেল করলে যেটা হবে সেটাকে আপনারা বলতেছে বা আমরা বলতেছি যে ইন্টারনাল প্রফিটস আর কি, হ্যাঁ। আচ্ছা, রেভিনিউ আর এক্সপেন্সেস দ্যাট আর ইনসিডেন্টাল টু দ্য ডেভেলপমেন্ট অফ পিপিই, মানে আপনার কিছু রেভিনিউ বা এক্সপেন্স হয়েছে যেটা আপনার পিপি কনস্ট্রাকশনের সময় পারপাস ছিল না, মানে আপনি পিপি থেকে ওই রেভিনিউটা চান নাই কিন্তু হয়ে গেছে। লাইক এক্সাম্পল কি হতে পারে, যে ধরেন আপনি যে বিল্ডিংটা কনস্ট্রাকশন করতেছিলেন, আগে কি বেসমেন্ট ক্লিয়ার হয় না, মানে আগে তো বেসমেন্ট কমপ্লিট হয় তারপর উপরের দিকে ওঠে। সো আপনার বিল্ডিং এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু আপনার বেসমেন্ট বা আপনার যে পার্কিং লট সেটা কমপ্লিট। তাহলে আপনি ধরেন আরো আরো 2 বছর সময় লাগবে বিল্ডিংটা কমপ্লিট হতে, তাহলে এই 2 বছর আপনি পার্কিং লটটাকে ভাড়া দিলেন। তাহলে ভাড়া দেওয়াটা কি আপনার পারপাস ছিল যখন আপনি কনস্ট্রাকশন করছিলেন বিল্ডিংটা বা করতেছেন এখন? এটা তো পারপাস ছিল না। সো এটা একটা ইনসিডেন্টাল রেভিনিউ, রাইট, যে আপনি পার্কিং থেকে ভাড়া পাচ্ছেন। সো এই টাইপের যে রেভিনিউ বা এক্সপেন্স আছে সেগুলাকে পিপি ভ্যালু থেকে বাদ দিতে হবে। তার মানে আমি যদি বলি যে আপনার যদি টোটাল কস্ট হয় 100 টাকা, ওইখান থেকে আপনার যদি ইনসিডেন্টাল রেভিনিউ হয় আরো 10 টাকা, সেটাকে ম্যানেজ করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, costs incurred after the date of asset being capable of operating in the manner intended, এই যে এটাও ইম্পর্টেন্ট। মানে আপনি ধরেন একটা অ্যাসেট, ওই যে আমরা ডেফিনেশন দেখছিলাম না যে রেডি ফর ইন্টারনেট ইউজ ফর মানে ডিজায়ার্ড পারপাস, যেটা এই পয়েন্টে আসার পরে যদি কোনো এক্সপেন্স হয় সেটাকে আমরা বলতেছি মানে পিপির কস্ট হিসেবে আসবে না। মানে ধরেন আপনি অ্যাসেটটাকে নিয়ে আসছেন কিন্তু আপনি ইউজ করতেছেন না, ফেলে রাখছেন, তাহলে এই সময়ে যদি কোনো এক্সপেন্স হয়, ইনকার হয়, তাহলে সেটাও কিন্তু পার্ট হবে না পিপির, বিকজ আপনি অলরেডি আপনার যে ডিজায়ার্ড কন্ডিশন এবং ইন্টেন্ডেন্ট যে পারপাস ছিল ইউজের সেটা মিট করে ফেলছে। costs incurred when the asset was underutilized or unutilized but was capable of being utilized, ধরেন আপনি যে মেশিন বন্ধ করে রাখছেন, এটার কারণে ধরেন আপনার কষ্ট হচ্ছে কিছু, এটা হচ্ছে আনইউটিলাইজড। অথবা আপনার মেশিনটা আপনার 100 ইউনিট প্রডিউস করতে পারে, আপনি ওইখানে প্রডিউস করতেছেন ইচ্ছা করে 50 ইউনিটস, যে 50% যে লস, ক্যাপাসিটি লস হচ্ছে, এইসব এই জিনিসগুলা কিন্তু আপনার কস্ট অফ পিপিই তে আসবে না। ক্লিয়ার?
জি অলরাইট, ভাই তাহলে আমরা একটু দেখি এটা পারি কিনা সলভ করতে। সাইট প্রিপারেশন, এটা কি আসবে পিপির কস্ট হিসেবে? আসবে। আচ্ছা, নেট ইনকাম while site used as a car park prior to construction commencing, এটা কি হবে? এটা আদার ইনকাম। রাইট, এটা আসবে না, আদার ইনকাম। আসবে না এটা। রাইট, ম্যাটেরিয়ালস ইউজড ইনক্লুসিভ অফ 0.3 মিলিয়ন রিকভারেবল ভ্যাট, এটা যে রিকভারেবল ব্যাটটা আসবে না, যেহেতু এটা রাইট। রিকভারেবল 17 লাখ রিকভারেবল আসবে। ভ্যাটটা কেন আসবে না? বিকজ এই টাকাটা আমি কিন্তু ইনপুট ট্যাক্স রিবেট নিচ্ছি বা আমি রিফান্ড পাচ্ছি। জি সো এই টাইপের, আমি যদি ট্যাক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ধরেন যে কোনো কাস্টমস ডিউটি বা যদি সাপ্লিমেন্টারি ডিউটি রিফান্ডের অপশন থাকে বা অন্য কোনো মানে এক্সপেন্স আপনি রিফান্ড পাবেন, ওইটা ক্লেম ব্যাক করতে পারবেন, এই টাইপের যদি কোনো এক্সপেন্স থাকে সেটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হওয়া সত্ত্বেও আসবে না। সো এখানে যে রিকভারেবল ভ্যাট হওয়ার কারণে কিন্তু এই 0.3 মিলিয়ন বাদ যাবে এই 2000 মানে 2 মিলিয়ন থেকে। যদি ইরিকভারেবল হইতো তাহলে কিন্তু এই 3 মিলিয়নটাও আসতো, যদিও এটা ভ্যাট, তারপরে কিন্তু আসতো। তার মানে দেখতে হবে যে ট্যাক্স বা এই ডিউটিস এর ক্ষেত্রে দেখতে হবে যে রিকভারেবল আর ইরিকভারেবল কিনা। রিকভারেবল হইলে কস্ট থেকে বাদ যাবে, রাইট, আর রিকভারেবল হলে অ্যাড হবে। আচ্ছা, লেবার কস্ট ইনক্লুসিভ অফ 0.5 মিলিয়ন ইনকার্ড ওয়েন আ লেবার ডিসপিউট মিন দ্যাট নো কনস্ট্রাকশন ওয়ার্ক ওয়াজ ক্যারিড আউট, মানে একটা লেবার ডিসপিউট হয়েছিল ওই পিরিয়ডের মধ্যে 0.5 মিলিয়ন হচ্ছে লেবার কস্ট, আর টোটাল লেবার কস্ট হচ্ছে 4 মিলিয়ন, এবং যে লেবার ডিসপিউটটা হয়েছিল ওই সময় কোনো কনস্ট্রাকশন কাজ হয় নাই, কিন্তু 0.5 মিলিয়ন টাকা দিতে হয়েছে। তাহলে এটা এটা কত আসবে? 35। 3.5 আসবে। মিলিয়ন, রাইট। হুম। আচ্ছা, কেউ কিন্তু না বুঝলে কোশ্চেন করেন, হ্যাঁ। টেস্টিং অফ ফ্যাসিলিটিস প্রসেস, এটা আসবে? টেস্টিং ফি না আসবে না কেন? না, এটা আসবে, এটা যেহেতু ফ্যাসিলিটি পারপাস হয়েছে। এই যে কস্ট অফ টেস্টিং আসবে না? জি ভাই ওকে, সেল অফ বাই প্রোডাক্ট প্রডিউসড এজ এ পার্ট অফ টেস্টিং প্রসেস, এটা এটা তো আসবে না। এটা ইনসিডেন্টাল, রাইট? হ্যাঁ বাই প্রোডাক্ট রাইট। ইনসিডেন্ট। তাহলে আমরা যখন লিখবো যে আসবে না, মানে যদি বলে যে এটা আসবে কি আসবে না, তাহলে কি লিখতে হবে? আমরা যদি বলি যে বাই প্রোডাক্ট, তাই আসবে না, এটা কিন্তু হবে না, তখন লিখতে হবে যে এটা ইনসিডেন্টাল টু দ্য কনস্ট্রাকশন অফ পিপি, রাইট? এই ওয়ার্ডটা লিখলে কিন্তু ফুল মার্কস পাবেন। এখানে আচ্ছা, আসবে না বলতে আমি ক্লিয়ার না, আসবে না বলতে আগে ওই যে প্রথমে যে একটা ইনকাম ওয়াইল সাইড ইউজ কার পার্কিং, আসবে না বলতে মানে কি আমি কি কস্টের থেকে মাইনাস করব নাকি টোটালি আমি মানে ই করবো নাকি? এইখানে আপনার ইনফরমেশন, আপনার তো এখানে টোটাল কস্ট কি দেওয়া আছে পিপির? না। আপনাকে না কস্ট ডিটারমাইন করতে হবে, তার মানে আপনার এই যে হুম, ইনফরমেশন গুলো আছে, জি, ইনফরমেশন থেকে নিতে হবে যে কোন ইনফরমেশন গুলা রিলেটেড টু পিপির কস্ট আর কি, হ্যাঁ। ওকে ওকে ওকে। কোনটা যদি এখানে ক্যাপিটালাইজ বলা করব। থাকতো যে 10 লাখ টাকা পিপির কস্ট এবং এই কস্ট গুলা হয়েছে, তখন আপনি বাদ দিতেন বা যোগ করতেন। ধরেন এই যে এই 50, ধরেন 10 টাকা মানে 100 টাকা থাকলে এই 50 টাকা বাদ দিয়ে দিতেন পিপির কস্ট থেকে। এখানে তো পিপির এখানে কিন্তু ভ্যালু বলে না, এখানে কিন্তু কনসিডার করা হচ্ছে কোনগুলো পিপির সাথে ইনক্লুড হবে। ইনক্লুড হবে আর হবে না, রাইট? জি জি। তো এই কোশ্চেনটাকে কিন্তু ডিফারেন্টলি সাজানো যায়, যে অ্যান্সার যেটা, ধরেন অ্যান্সার যদি হয় 100 মিলিয়ন, তাহলে ধরেন কোশ্চেনে বলা আছে যে পিপির ভ্যালু 100 মিলিয়ন, এই 100 মিলিয়নের মধ্যে এই এক্সপেন্স গুলা এবং ইনকাম গুলা কনসিডার করা হয়েছে, তখন আপনি পিপির ভ্যালু থেকে বাদ দিবেন বা পিপির ভ্যালুর সাথে যোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, কনসালটেন্সি ফি রিগার্ডিং ইনস্টলেশন এন্ড অ্যাসেম্বলি, এটা আসবে এটা আসবে। প্রফেশনাল ফি, আসবে আচ্ছা, না। কস্ট অফ ওপেনিং নিউ ফ্যাসিলিটি, এটা আসবে। তো আসবে না মনে হয়, আগে তো এসে পড়া ইনিশিয়ালি। এক্সক্লুশন ফ্রম ইনিশিয়াল মেজারমেন্ট, রাইট? আমি অলরেডি বলে জি ফেলছি যে জি, আসবে না, রাইট? আসবে না, জি। ওকে, তাহলে ওভারহেডস, কনস্ট্রাকশন ওভারহেড, জেনারেল ওভারহেড, কোনটা কোনটা আসবে কোনটা আসবে না? কনস্ট্রাকশনটা আসবে, জেনারেল আসবে না। আসবে না, রাইট। রিলোকেশন অফ স্টাফ টু নিউ ফ্যাসিলিটি, মানে আপনি নতুন একটা জায়গায় ফ্যাক্টরি খুলছেন, আপনার আগের অফিস থেকে নতুন অফিসে স্টাফদেরকে নিয়ে যাবেন, তাদের যে রিলোকেশন সার্ভিস দেওয়া লাগবে সেই এক্সপেন্স, এটা কি আসবে?
এটা তো মনে হয় আসবে না। না এটা তো যেহেতু আসবে না তো। এটা আসবে না, বিকজ রিলোকেশন বলতে আমরা কি বুঝি, এটা একটু বুঝে নেই। হ্যাঁ মানে হুম আমাদের কনফিউশন থাকে এখানে। এটা আমি অনেক এফসিএ কেও দেখছি যে তারা ক্যাপিটালাইজ করতে চায়। এটা ক্যাপিটালাইজ হবে না একটা কারণে, বিকজ রিলোকেশন ইজ রিলেটেড টু ট্রান্সফার। ধরেন আপনি, আমি যদি আরেকটু ট্রান্সফার ইজি করে বলি, হ্যাঁ আমি যদি আরেকটু ইজি করে বলি যে আপনি যে কোম্পানির বাংলাদেশ ব্রাঞ্চে আছেন, আপনি সেই কোম্পানিটারই ধরেন সাউথ আফ্রিকার অফিসে চলে গেছেন, তাহলে এটা কি রিলেটেড টু কনস্ট্রাকশন? এটা তো আপনাকে রিলোকেট করা হচ্ছে, সো এই জন্য এটা আসবে না আর কি। অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। রাইট। আচ্ছা, এরপরে দেখেন ডিসমেন্টলিং, যেটা আমরা বলছি যে দ্য কস্ট অফ হ্যাভিং টু ডিসমেন্টেল দ্য ফ্যাসিলিটি এট দ্য এন্ড অফ ইটস ইউজফুল লাইফ। তাহলে বলা হচ্ছে কি যে ইউজফুল লাইফ শেষে এটাকে ডিসমেন্টেল করতে হবে। তাহলে ডিসমেন্টলিং কস্ট কি পার্ট অফ কস্ট অফ পিপি না? জি ভাই। তো জি। এটা আসবে। এখানে দেখেন প্রেজেন্ট ভ্যালু কিন্তু ডিসকাউন্টিং করে নাই, যদিও এটার বয়স হচ্ছে 20 বছর, কারণ এখানে আমার কোনো ইনফরমেশন দেয়া নাই, রাইট? ডিসকাউন্টিং রেট কিছুই দেওয়া নাই, বলাও নাই। সো যদি এরকম ইনফরমেশন দেয়া না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন, আর সেফ সাইডে থাকার জন্য একটা নোট দিতে পারেন ছোট করে, যে যেহেতু ইনফরমেশন দেয়া নাই বা ডিউ টু ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন প্রেজেন্ট ভ্যালু ওয়াজ নট কনসিডার্ড ফর দ্য ডিসমেন্টলিং কস্ট। ঠিক আছে? আচ্ছা, দ্য ফ্যাসিলিটি হ্যাজ পাস্ট, আচ্ছা এগুলো হচ্ছে এস্টিমেট, হ্যাঁ নিচের গুলা, এগুলো কিন্তু অ্যাকচুয়াল কস্ট না। The facility has passed an initial safety inspection, the cost of which is subsumed within other costs. The next inspection is due in 3 years and thereafter every 3 years. The cost of each future inspection is estimated at CU 150K. তাইলে এখানে বলতেছে এটার কথা বলতেছে, রাইট? অব্লিগেটরি সেফটি ইন্সপেকশন, যেটা সেফটি ইন্সপেকশন। তাইলে এটা কিন্তু একটা সেপারেট পিপি, এটা কি আমরা বুঝতে পারতেছি? না ভাই। আচ্ছা বুঝাই বলি। ধরেন টোটাল কস্ট কত, আমরা যদি অ্যান্সার দেখি, বাকি একটু দেখে বলতে পারবেন? চৌরাশি লাখ। আচ্ছা, 84 লাখ টাকা হচ্ছে টোটাল আমার কস্ট অফ পিপি, রাইট? তাইলে এখানে বলছে এই 84 লাখের মধ্যে 1.5 লাখ টাকা ইন্সপেকশন কস্ট, এটা অলরেডি ইনক্লুডেড, which is subsumed within other costs, right? মানে already included. The next inspection is due in 3 years and thereafter every, হ্যাঁ, সাবসাম মানে হ্যাঁ, কি? বলেন। টোটাল মানে যোগ করা হয়েছে আর কি, সাবসাম। right? Already other cost মধ্যে included. The next inspection is due in 3 years and thereafter every 3 years. এই যে 1.5 লাখ টাকা ইন্সপেকশন কস্ট, সেটা অলরেডি ইনক্লুডেড কস্টের মধ্যে, এবং নেক্সট ইন্সপেকশন হবে 3 বছর পরে, এবং প্রতি 3 বছর পর পর একটা করে ইন্সপেকশন হবে। তাইলে আমার পিপি বলতেছে যে আমার যদি মেজর কোনো পার্ট থাকে অ্যাসেটের, সেটাকে আমাকে সেপারেটলি রিকগনাইজ করতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি বলি ধরেন একটা এয়ারক্রাফটের ইঞ্জিনের যে ইউজফুল লাইফ আর তার বডির ইউজফুল লাইফ কি সেম? না সেম না, না, রাইট? ডিফারেন্ট। তাহলে এরকম, রাইট, এরকম যে মানে কি কেমনে বলবো আর কি, মানে এই টাইপের যে অ্যাসেট গুলো আছে যেগুলা হচ্ছে আপনার ইউজফুল লাইফ ডিফারেন্ট, সেম অ্যাসেট, কিন্তু অ্যাসেটের কম্পোনেন্ট গুলার ভ্যালু হচ্ছে খুবই মেজর বা খুবই ক্রুশাল ফর ইউর বিজনেস, প্লাস তাদের ইউজফুল লাইফও ডিফারেন্ট। সো এই টাইপের অ্যাসেট গুলাকে আপনি কম্পোনেন্ট ওয়াইজ রেকগনাইজ করতে পারেন। সো ইন দিস কেস আমাকে এই অ্যাসেটের 3টা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সেফটি ইন্সপেকশন। আচ্ছা, সেকেন্ড পার্ট কি বলছে, while the overall life of the facility is 20 years, 40% of the costs other than those of safety inspection relate to items that will need replacing 8 years. তাইলে এখানে বলতেছে এই ফ্যাসিলিটির টোটাল বয়স হচ্ছে 20 বছর, মানে 84 লাখ টাকার ভ্যালু হচ্ছে, মানে সরি, ইউজফুল লাইফ হচ্ছে 20 বছর, যার মধ্যে 1.5 লাখ টাকা হচ্ছে সেফটি ইন্সপেকশন, আর এই 40% যে কস্ট আসবে 84 লাখ থেকে 1.5 লাখ টাকা বাদ দেওয়ার পর, সেইটার ভ্যালু আসবে
সেটার ইউজফুল লাইফ হচ্ছে 8 ইয়ার্স। আমি যদি এক্সাম্পল একটু ইজি করে বলি, এস্টিমেটেড ইউজফুল লাইফ, হ্যাঁ, ইউএল লিখলাম 20 ইয়ার্স, তাহলে আমার টোটাল কস্ট আমি পাইছি হচ্ছে 8.4 মিলিয়ন, রাইট? এর মধ্যে আমি বলতেছি সেফটি রাইট 1.5 লাখ, তারপরে বলতেছি কি the overall life of the facility is 20 years, 40% of the cost other than those of safety inspection relate to items that will be replaced in 8 years, তাইলে কি বুঝতে পারছেন কেউ? না ভাই। আচ্ছা, প্রথমটা বুঝতে পারছেন 1.5 লাখ টাকা সেফটি ইন্সপেকশন, হ্যাঁ হ্যাঁ এটা যেহেতু রেগুলার ইন্সপেকশন করতে হবে, সো আমাকে এটাকে সেপারেটলি রেকগনাইজ করতে হবে। আচ্ছা, সেকেন্ড আচ্ছা পার্টে বলছে ভাইয়া 3 বছর বলে কি আমাদেরকে কনফিউজ করছে? আমরা তো 1 বছরেরটাই নিলাম তাই না ভাইয়া? না, আমরা দেখি 1 লাখ 50,000 এটার আমি ট্রিটমেন্ট দিব 3 বছরই হবে, এটা তো অ্যাসেট হিসেবে যাবে, এটা কিন্তু এক্সপেন্স না, কিন্তু রাইট। সেফটি ইন্সপেকশন কিন্তু অ্যাসেট। জি হ্যাঁ, কনফিউজ না, আমি দেখাচ্ছি, সাবসিকুয়েন্ট মেজারমেন্টের কথা বলতেছেন, আমি দেখাচ্ছি কি হবে। আচ্ছা, সেকেন্ড পার্টটা আবার আবার বুঝাই। while the overall life of the facility is 20 years, এটাকে বলতেছে একটা ফ্যাসিলিটি, পুরা যে অ্যাসেটটা, এটার মেয়াদ হচ্ছে 20 বছর। 40% of the cost other than those of safety inspection, মানে টোটাল যে কস্ট, টোটাল কস্ট কত? 8.4 মিলিয়ন। এখান থেকে আদার দেন দোজ অফ সেফটি ইন্সপেকশন, তাহলে সেফটি ইন্সপেকশনের কস্ট কত? 1.5 লাখ। 1.5 লাখ। তাহলে এই 84 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে যে কস্ট থাকবে তার 40% মেয়াদ হচ্ছে 8 বছর। বুঝতে পারছি? টোটাল ফ্যাসিলিটির মেয়াদ, টোটাল ইউজফুল লাইফ হচ্ছে 20 বছর, কিন্তু এর মধ্যে একটা পার্ট আছে যেটাকে 8 বছর পরে রিপ্লেস করতে হবে। জি ভাই। বুঝতে পারছেন নাকি? আবার আবার জি বলতে জি হবে? জি। ওকে, বুঝছি ভাইয়া। 40% হলো 8 ইয়ার্স। রাইট, 40% কিন্তু সেফটি ইন্সপেকশন বাদ দেওয়ার পর, বাদ দিয়ে জি আদার দেন সেফটি। আদার দেন সেফটি, রাইট। তাহলে টু বি রিপ্লেসড বা রিমেইনিং যদি লেখেন, ক্লিয়ার? তাইলে এটাকে আমি ডেপ্রিসিয়েট করবো কয় বছরে? 8 বছর। এটাকে 8 বছর। 8 বছর কেমনে? কোনটা? ওটা রিমেইনিংটা। হ্যাঁ, রিমেইনিং 8 ইয়ার। রিমেইনিং 20 বছর, টোটাল ইউজফুল লাইফ বলা ছিল কত? 20। 20, তাহলে 20 বছর। না রিমেইনিং 40% যেটা, 40% যেটা সেটা 8 বছর না? 40% 8 বছর, হয়েছে এটা 40% 8 বছর হ্যাঁ, বললাম তো। সেটাই বলছি। তো ভাইয়া তো এখানে কি 3টে নাকি? সেফটি ইন্সপেকশনটা 3 ইয়ার্স, আর টু বি হ্যাঁ, এটা রিপ্লেস 3 ইয়ার্স, আর রিমাইন্ডার যেটা আছে ব্যালেন্স, সেটা হচ্ছে 20 ইয়ার্স। রাইট। 20 ইয়ার্স। 20 ইয়ার্স। আমাদেরকে এই যে অ্যালোকেটেড কম্পোনেন্ট কি এইখানে আমাদের ইয়ার্সটা ক্যালকুলেট করতে হবে, কোনটা কোন ইয়ার মেয়াদ? না, এটা আমি আপনাদের বোঝার জন্য বলতেছি, এক্সামে এরকম আসবে না, Okay. বা আসতেও পারে, ঠিক নাই, মানে এটা আমি আপনাদের বোঝানোর জন্য এবং প্র্যাকটিক্যাল লাইফে কাজে দিবে। আচ্ছা, এখন এক ভাই বলছেন যে সেফটি ইন্সপেকশনটা কি হবে? সেফটি ইন্সপেকশন কিন্তু দেখতে মনে হচ্ছে একটা এক্সপেন্স, রাইট? এটা কিন্তু অ্যাসেট হিসেবে মনে হচ্ছে না, কিন্তু এটা অ্যাসেট আমি কেন করতেছি? বিকজ আমার IS 16 এ বলা আছে কম্পোনেন্টস অ্যাকোয়ার্ড ফর অব্লিগেটরি সেফটি, এটাও হচ্ছে আমার পার্ট অফ, বা এটা হচ্ছে একটা অ্যাসেট, অ্যাসেটের ডেফিনেশন এটা, রাইট? সো এটা একটা অ্যাসেট, তাইলে এই অ্যাসেটটা ট্রিটমেন্ট কি হবে? আমি তো এগুলোকে ডেপ্রিসিয়েট করলাম, তাইলে দেখেন এখানে বলা আছে কি নেক্সট ইন্সপেকশন ইজ ডিউ ইন 3 ইয়ার্স, তাহলে আমাকে 3 বছর পরে আবার 1.5 লাখ টাকা দেওয়া লাগবে না সেফটি ইন্সপেকশনের জি জন্য? তাইলে আমি কি করব? এই 3 বছর এটাকে এক্সপেন্স হিসেবে চার্জ করব 50,000 করে, তাইলে আমার জার্নাল কি হবে?
বা কিছু একটা মানে ফান্ড আমি নর্মাল লিখলাম, তাহলে 50,000 টাকা। তাহলে 3 বছরে আপনি এইভাবে দিতে থাকলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে না সেফটি ইন্সপেকশনের? জি ভাই। তাইলে 3 বছর পরে কি আবার আপনাকে পেমেন্ট করতে হবে, রাইট? 1.5 লাখ। হ্যাঁ। তাহলে 3 বছর পরে যখন পেমেন্ট করবেন তখন জানাল কি হবে, আবার এই ফান্ড ক্রিয়েট হবে, তখন অ্যাসেটটা ডেবিট হবে, ক্যাশটা ক্রেডিট হবে। ক্যাশ ক্রিয়েট হবে, রাইট? এটা কি বুঝতে পারছেন ভাইয়া সবাই? যদি মান্থলি চায়, মান্থলি ভাইয়া যদি বুঝি নাই মান্থলি চায় 12 দিয়ে ভাগ করে দেবো। মান্থলি চাইলে তো আপনার কেমনে পার্ট হবে কস্ট? মান্থলি তো খুবই মাইনর ফিগার না, Depreciation-টা। তখন তার পার্ট হবে না। ইন্সপেকশনের কথা বলতেছেন না? কোশ্চেনটা একটু ক্লিয়ার করে বলতে হবে। জি ভাইয়া, মানে ডিপ্রিসিয়েশনটা যদি এখানে কিন্তু ডেপ্রিসিয়েট করা হয়নি সেফটি ইন্সপেকশন, এটাকে অ্যালোকেট করা হচ্ছে। এটা কিন্তু ডেপ্রিসিয়েশনে যাবে না কিন্তু, ভাই এটা ডেপ্রিসিয়েশন করছে না? এটা এক্সপেন্স হিসেবে পিএনএল আসবে। এটা আপনি একটা রিজার্ভের মতো রাখছেন আর কি, বুঝছেন? মানে আপনাকে 3 বছর পর পর ইন্সপেকশন করতে হবে, তাইলে আপনার 3 বছর পর পর টাকা লাগবে না 1.5 লাখ করে? হ্যাঁ। প্রথম বছর তো আপনি কোনো টাকা দেন নাই, আপনার 3 বছর পরে অ্যাসেট আপনি টাকা দিবেন, তাইলে আপনার টোটাল যে কস্ট ছিল ওইখান থেকে আপনি 1.5 লাখ টাকা সরাই রাখছেন। মানে আমি প্রভিশন হিসেবে রাখতেছি। প্রভিশন তো লাইবিলিটি, এটা আপনি একটা ফান্ড রাখতেছেন আলাদা করে, এটা অ্যাসেট। জি। রিজার্ভ রাখতেছি তাহলে 3 বছর পরে আমার যখন নীল হয়ে যাবে, রাইট, সেফটি ইনফ্লেশনের জন্যই, কিন্তু রিপোর্ট করতে হবে পিপিই তে। আমরা আরেকটু ক্লিয়ারলি দেখবো, আরেকটা এক্সাম্পল থাকার কথা, লরির একটা। ভাইয়া এটা তো অ্যাসেট, তাহলে আবার ওই যে ভাগ করতেছি কেন, ভাগ করে ভ্যানিশ করতেছি কেন? কারণ আবার আপনি 3 বছর পরে 1.5 লাখ টাকা দিবেন না, এবং এই হ্যাঁ। অ্যাসেটের এই সেফটি মানে 3 বছরে ভাগ করতেছে কেন, এটার একটা মানে সবচেয়ে সহজ অ্যান্সার হচ্ছে এই যে সেফটি ইন্সপেকশন যে ফান্ড, এটা আপনি ইউজ করে ইকোনমিক বেনিফিট কয় বছর পাচ্ছেন? আপনি 1.5 লাখ টাকা একবার দিলে এটার বেনিফিট কয় বছর পাবেন? 3 3 বছর। বছর। 3 বছর অ্যালোকেট করতে হবে না? পারি যদি 1 বছরে নিয়ে আসেন অ্যালোকেট করে বাকি দাও। 2 বছর কি করবেন? এটা মানে এটা ক্লিয়ার? ডিরেক্টলি অ্যাট্রিবিউটাল খরচের ভিতরে পড়ে, তাই? না তাই না asset ভাইয়া, না। এটা আলাদা পার্ট অফ অ্যাসেট একটা। এই যে ডেফিনেশনটা দেখেন, অ্যাসেটের ডেফিনেশন কি বলছে? কম্পোনেন্টস অ্যাকোয়ার্ড ফর অ্যাপ্লিকেটরি সেক্টর এনভায়রনমেন্টাল রিজন। এটা কিন্তু ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট ডেফিনেশন, এটা কিন্তু পিপি ডেফিনেশন, ঠিক আছে? ইনিশিয়াল মেজারমেন্ট শুরু হয়েছে এই স্লাইড থেকে। তাহলে এরকমই বলছি যে যদি মেজর কোনো কম্পোনেন্ট থাকে অ্যাসেটের, প্লাস এই যে এনভায়রনমেন্টাল সেফটি অব্লিগেটরি সেফটি রিলেটেড যদি কোনো এক্সপেন্স থাকে, সেটা অ্যাসেট হিসেবে কনসিডার করতে হবে। এরকম একটা এক্সাম্পল থাকার কথা, এখন দেখি। না, তাহলে ভাই এটা ওই নন কারেন্ট অ্যাসেটে 1.5 লাখ প্রথমে রাখছি। রাইট, আবার যেহেতু ওই আপনার এই অ্যাসেটটা মানে ইয়ারে আপনার 50,000 করে অপারেট ভাগ করার করে জন্য দিচ্ছি। এই ফ্যাসিলিটিটাকে, মানে এটাকে ফ্যাসিলিটি বলছে বা অ্যাসেট যদি আমি বলি, এই অ্যাসেটটাকে ইউজ করার জন্য আপনার কি করতে হবে? সেফটি ইন্সপেকশনটা করতে হবে রেগুলারলি 3 বছর পর পর। হ্যাঁ। সো এটা কি অ্যাসেটের পার্ট না? বা মানে অ্যাসেট, মানে আপনি এই অ্যাসেটটাকে ইউজ করার জন্য আপনাকে এটা ইনকার করতে হবে, তাহলে এই জন্য এটাকে অ্যাসেট হিসেবে কনসিডার করা হচ্ছে। একটা এক্সাম্পল থাকার কথা, আগের বইতে ছিল কিনা। এইটা কি ওই অ্যাসেটের সাথে যোগ করে রাখবো ভাইয়া? না না, না, 3টা এটা আলাদা আলাদা? কম্পোনেন্টে আলাদা কম্পোনেন্ট হিসেবে আসবে 3টা, কারণ 3টার তো ডেপ্রিসিয়েশনের ইয়ার আলাদা না। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এগুলো কি সবগুলো স্টেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন করব? ডেপ্রিসিয়েশন তো আপনার, এটা তো আপনার চয়েস, এটা তো কোনো ম্যান্ডেটরি রুল নাই স্ট্যান্ডার্ডে। আপনার কোশ্চেনে যদি বলা থাকে স্ট্রেট লাইন করতে হবে, মানে এটা কি পলিসি নাকি এস্টিমেট? ডেপ্রিসিয়েশন এস্টিমেট। এস্টিমেট। না না, ডেপ্রিসিয়েশন রেট এস্টিমেট। আর কোন মেথড ইউজ করবেন, এটা কি মেথডটা কি? পলিসি, রাইট, আমরা বলছিলাম এটা। আচ্ছা, লরির একটা এক্সাম্পল। দেখি যদি সামনে পাই আমরা দেখবো আবার, হ্যাঁ, আর একটু ক্লিয়ার হবে এটা দেখলে।
ঠিক আছে। টাইম ওয়েস্ট না করি বিকজ অনেক বড় এটা। তাহলে আমরা ইনিশিয়াল মেজারমেন্ট দেখে ফেলছি। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে পিপি এর মধ্যে আমি ডিসমেন্টলিং কস্টটাকে কেন ক্যাপিটালাইজ করবো? এটা একটা এক্সপেন্স, রাইট? আমি ওইটাকে মানে আগে যে কন্ডিশনে ছিল রিলেটেড, যে ক্ষতিটা হয়েছে ওই প্রেমিসেস এর, সেটাকে আগের কন্ডিশনে নিয়ে আসার জন্য যে এক্সপেন্স, এটা এক্সপেন্স, এটা কেন পিপির পার্ট হবে? এটা পিপির পার্ট হবে বিকজ এটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ বা লিগ্যাল অব্লিগেশন। হ্যাঁ, আমরা যখন IS-37 দেখবো তখন আরেকটু ইজিলি বুঝতে পারবো। তারপর আমি মানে এক্সপ্লেন করে যাই কনস্ট্রাকটিভ অব্লিগেশন, লিগ্যাল অব্লিগেশন কি। লিগ্যাল অব্লিগেশন খুব ইজি, যে আপনার কন্ট্রাক্টে যদি বলা থাকে, আপনি যে লিজ কন্ট্রাক্ট করেন না বা রেন্ট কন্ট্রাক্ট করেন, এখানে যদি বলা থাকে যে আগের কন্ডিশনে ফেরত দিয়ে যেতে হবে, তাহলে এখান থেকে কি আপনার একটা অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে না, যে আপনাকে পে করতে হবে। সো এটা একটা লিগ্যাল অব্লিগেশন। এই কারণে ডিসমেন্টলিং কস্ট শুড বি আ পার্ট অফ কস্ট অফ অ্যাসেট এট ইনিশিয়াল রিকগনিশন। আর কনস্ট্রাকটিভ অব্লিগেশন কি, যে আপনার বলা নাই কন্ট্রাক্টে কিন্তু এটা আপনার প্র্যাকটিস। ধরেন DHL, আমি যদি জার্মানির কথা বলি, ওদের 2030-এর মধ্যে ওরা ওদের কার্বন ইমিশন জিরোতে আনতে চাচ্ছে। হ্যাঁ, তাইলে এটা ওরা পাবলিক অ্যানাউন্সমেন্ট করছে, এবং আপনি এজ ইনভেস্টর বা এক্সটার্নাল পার্টি, আপনি কি 30 সালের পর থেকে চিন্তা করবেন কি যে DHL এর কার্বন ইমিশন জিরো, রাইট? ওরা যখন একটা স্টেটমেন্ট দিবে যে আমরা অ্যাচিভ করতে পারছি। সো এই টাইপের যে পাবলিক এক্সপেকটেশন বেসড অন ইউর প্র্যাকটিস অথবা পাবলিশড কোনো অ্যানাউন্সমেন্ট অথবা পাবলিশড কোনো পলিসি। আর একটা এক্সাম্পল, ইজি এক্সাম্পল দিই যে কনস্ট্রাকটিভ অব্লিগেশন কি। ধরেন একটা ওয়ারেন্টি। হ্যাঁ, আপনি যখন দোকান থেকে একটা চুলা কিনলেন ওয়ারেন্টি কার্ড ছাড়া, সাপোজ ওয়ারেন্টি কার্ড থাকলে তো লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট হয়ে গেল, বাট ওয়ারেন্টি কার্ড ছাড়া আপনি কিনলেন এবং সে আপনাকে বলছে যে সে 2 বছরের মধ্যে চুলাটা নষ্ট হইলে আপনাকে নতুন চুলা দিবে। হ্যাঁ, এবং এটা তার প্র্যাকটিস, এলাকার সবাই জানে, সে টিভিতে অ্যাড দেয় যে আমরা 2 বছরের মধ্যে চুলা নষ্ট হইলে আমরা চুলা নতুন চুলা দেই। এই টাইপের সবাই জানে, এবং এটা তার প্র্যাকটিস এবং পলিসি আছে তার, কিন্তু সে কোনো ওয়ারেন্টি কার্ড বা গ্যারান্টি কার্ড দেয় না। তাহলে এটা কিন্তু তার কনস্ট্রাকটিভ অব্লিগেশন। আপনি যখন চুলা কিনতে যাবেন তখন কিন্তু তাকে মানে তার প্রতি আপনার এক্সপেকটেশন থাকবে এটা যে 2 বছরের মধ্যে চুলাটা নষ্ট হইলে সে আপনাকে নতুন চুলা দিবে, রাইট? এটাকে আমরা বলছি কনস্ট্রাকটিভ অব্লিগেশন, যে লিগ্যাল কোনো বাইন্ডিংস নাই কিন্তু তার প্র্যাকটিস বা তার পাবলিশড পলিসি এটার উপর বেস করে যে একটা অব্লিগেশন বা একটা দায়িত্ব বা একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়, সেটাকে বলছি কনস্ট্রাকটিভ অব্লিগেশন। সো এটা ডিসমেন্টলিং কস্টের সাথে কিভাবে রিলেটেড? এটা ডিসমেন্টলিং কস্টের সাথে রিলেটেড টু, মানে আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, ব্রিক ফিল্ডে যদি আপনার ওই যে গ্রিন করে যেতে হবে, এটা একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন। আপনার যদি কন্ট্রাক্টের মধ্যে নাও থাকে, তারপরেও এনভায়রনমেন্টাল রুল অনুযায়ী বা পলিসি অনুযায়ী আপনাকে এটাকে গ্রিন করে যেতে হবে। সো এটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন। সো এই যে লিগ্যাল এন্ড কনস্ট্রাকটিভ অব্লিগেশন, এটার কারণে আমার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়। এই লাইবিলিটির কারণে আমার ডিসমেন্টলিং কস্টটাকে ক্যাপিটালাইজ করতে হবে। বুঝতে পারছেন? এই কস্টটা তো কখন, তাহলে তো আমাদের যখন ওই আমি যদি একটা প্রিমিসেস নিই ভাড়ার জন্য, ভাড়াটা যখন তাকে আমি ছেড়ে দেবো তখন তো এই কস্টটা করতে হবে, আমার কাউন্টিং করতে হবে। ইনকার করতে হবে। হ্যাঁ, তো আপনাকে যখন আপনি ভাড়া নিবেন তখন এটাকে এস্টিমেট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, প্রথমে তো এস্টিমেট করে আমাকে এটা করতে হবে নাকি আমি এই যে লাস্টে দেবো? বুঝলাম না, এই যে এস্টিমেট অফ ডিসমেন্টলিং প্রথমেই যখন ইনিশিয়াল মেজারমেন্ট, এই যে, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, জি ভাইয়া। এবং টাইম ভ্যালু অফ মানির ইম্প্যাক্ট থাকলে ওটাকে ডিসকাউন্টিং করে নিতে হবে আর কি। অলরাইট, তাইলে একটা কোশ্চেন আসে না যে ডিসমেন্টলিং এক্সপেন্স আমার আসলো, তাহলে আমি ডেবিট করলাম অ্যাসেট, ক্রেডিট কি করব? রাইট, ডিসমেন্টলিং কস্ট আমি এস্টিমেট করলাম 10 টাকা, ডেবিট আমি অ্যাসেট করতেছি, রাইট? অ্যাসেটের পার্ট হিসেবে ইয়ে করতেছি, ক্রেডিট কি আসবে? ক্যাশ। আমি কি এখন পে করতেছি? না, না, provision। লায়াবিলিটি। রাইট, তাহলে রিকগনাইজ এদিকে প্রভিশন আসবে, প্রভিশন। রাইট, প্রভিশন ফর ডিসমেন্টলিং কস্ট। হ্যাঁ, ক্লিয়ার? জি। জি ভাইয়া। অলরাইট, আচ্ছা, আমাদের সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট কস্ট এটা বাদ গেছিল, এটা এখন আমরা দেখি। ইনিশিয়াল মেজারমেন্ট দেখা শেষ। আচ্ছা,
repairs and maintenance expenditure should be recognized in profit or loss as incurred. Or replacement parts should be capitalized provided that the original cost of the items they replace is derecognized at the time of replacement. এটা খুব ইম্পর্টেন্ট বোঝা প্র্যাকটিক্যাল লাইফের জন্য, এক্সামে আসতে পারে। আচ্ছা, কিভাবে? ধরেন আপনি যে এসির সার্ভিসিং করান, ধরেন আমি ধরলাম যে এসি একটা মেজর এক্সপেন্স আপনার বিজনেসের জন্য, খুব ছোট বিজনেস আপনার, এসি একটা মেজর বিজনেস। তাহলে এসির যে সার্ভিসিং করাচ্ছেন এটা কি রিপেয়ার মেইনটেনেন্স না? হ্যাঁ। রেগুলার রিপেয়ার মেইনটেনেন্স না? বা জি। ধরেন এই যে গাড়ি সার্ভিসিং করেন, যে গিয়ার বক্সে অয়েল টয়েল দেন, ইঞ্জিন অয়েল দেন, হ্যাঁ, তাহলে এগুলা কি রিপেয়ার মেইনটেনেন্স। এই টাইপের যে এক্সপেন্স আছে সেগুলা কিন্তু হবে এক্সপেন্স হিসেবে ট্রিট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু পার্ট অফ পিপি না। বাট আপনি ধরেন এসির একটা কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, তাহলে কম্প্রেসার লাগাইতে হবে, এটা কি একটা পার্ট না অ্যাসেটের? আপনি একটা পার্ট দিতেছেন না? সো এই টাইপের যে রিপ্লেসমেন্ট পার্ট যেগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি ক্যাপিটালাইজ করতে হবে। এখন এই রিপ্লেসমেন্ট পার্ট ক্যাপিটালাইজ করার জন্য কি করতে হবে? আগের যে পার্টটা ছিল ওটাকে ডিরেকগনাইজ করতে হবে ফার্স্টে। মানে আপনি যদি এটা কল্পনা করেন, আপনি একটা এসি যদি এখন চোখের সামনে কল্পনা করেন, ওইখানে একটা কম্প্রেসার আছে, রাইট? এখন ওই কম্প্রেসারটা নষ্ট হয়েছে, তাহলে ওটাকে রিপ্লেস করতে হলে কি করতে হবে? আগে কম্প্রেসারটাকে বের করতে হবে না, খুলতে হবে না নষ্টটাকে, খুলে বের করলেন, বের করে নতুনটা লাগাইলেন। সো অ্যাকাউন্টিং ট্রিটমেন্টও সেম হবে। আপনার বুকস অফ অ্যাকাউন্টস থেকে ওই যে খুলে নিলেন ওটাকে বাদ দিয়ে দিতে হবে, যে ভ্যালু আছে এক্সিস্টিং ওটাকে ম্যানেজ করে ফেলতে হবে, করে নতুন পার্সেল ভ্যালু অ্যাড করতে হবে। ক্লিয়ার? জি। আই গেস এটা কমপ্লিকেটেড হইতে মানে মুখস্থ করতে হবে না। আপনি জাস্ট চিন্তা করবেন যে নতুন অ্যাসেট আমি পার্স লাগাইছি, তাহলে ওই পার্সটা যেহেতু খুলতেছি ওই বুকস অফ অ্যাকাউন্টস থেকেও আমাকে এটাকে খুলে ফেলতে হবে বা ডিরেকগনাইজ করতে হবে। অলরাইট, এটা কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। অ্যাডজাস্টমেন্ট বলতে মানে জানাতে হবে অবশ্যই। আপনি ডিরেকগনাইজ করলে আপনার ভ্যালু কমবে না অ্যাসেটের। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এক্ষেত্রে তো না ভাই বুঝলে কোশ্চেন করেন। ওই রিপ্লেসমেন্ট রিলেটেড যত কস্ট আছে সেগুলো তো ইনক্লুড করতে হবে। হ্যাঁ, অ্যাড করতে হবে। আপনি ওকে, ধরেন আপনার রিপ্লেসমেন্ট কস্ট হইছে প্রোডাক্টের 100 দাম টাকা, সে ধরেন, হ্যাঁ হ্যাঁ, আর আমি ধরেন বলছি আপনি যে যে রিপ্লেস করছেন, হ্যাঁ বলেন রিপ্লেস যেটা করছে বলেন। ওটার দাম 100 টাকা, ওর সাথে আনুষঙ্গিক খরচ আছে আরো 20 টাকা, তাহলে টোটাল তোমার 120 টাকারই করতে হবে, ক্যাপিটালাইজ করতে হবে। হ্যাঁ, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হলে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল করতে ওকে হবে। ওকে, জি, অলরাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আগের বইটাতে মনে হয় ছিল এক্সাম্পলটা। আচ্ছা, এই যে সেপারেট কম্পোনেন্ট লরিটা খুঁজতেছিলাম। হ্যাঁ, দেখেন আইএস 16 বলতেছে যে, আমি কিন্তু অলরেডি দেখে ফেলছি, জাস্ট আপনাদের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার করার জন্য, যেটাকে বলছে সেপারেট কম্পোনেন্টস, রাইট? তাইলে সরি, আইএস 16 বলতেছে যে ডিফারেন্ট পার্টস অফ আ বিগার অ্যাসেট should be treated as separate components with separate lives. These are then depreciated separately so that they are carried at their residual value over the useful life, not the useful life of overall asset. তাইলে আমার আগেরটার ক্ষেত্রে এই কাহিনী ছিল না যে একটার বয়স 3 বছর, একটার বয়স 8 বছর, আর একটার 20 বছর। তাইলে এই কারণে আমাকে সেপারেটলি করতে হচ্ছে। তাহলে আমরা দেখি যে আচ্ছা, আরেকটা পার্ট বলা আছে কি, দিস কম্পোনেন্ট অ্যাপ্রোচ ইজ অলসো অ্যাপ্লাইড ওয়্যার রেগুলার মেজর ইন্সপেকশনস অফ অ্যান অ্যাসেট আর কন্ডিশন অফ কন্টিনিউইং টু ইউজ ইট। তাইলে এই যে রেগুলার ইন্সপেকশন যদি এই অ্যাসেটটাকে ইউজ করার একটা কন্ডিশন হয়, প্রি কন্ডিশন হয়, তাহলে তখনও এই কম্পোনেন্ট অ্যাপ্রোচটাকে ফলো করতে হবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে এই সেফটি ইন্সপেকশনটাকে সেপারেট কম্পোনেন্ট হিসেবে কনসিডার করতে হয়েছে। ক্লিয়ার? ওকে, আ ফার্ম অপারেটস লরিস হুইচ হ্যাভ টু পাস অ্যান ইন্সপেকশন এভরি 6 months। প্রতি 6 মাসে একবার একটা ট্রাককে ইন্সপেকশনের মধ্যে যাইতে হয়। ইফ আ নিউ ভেহিকেল ইজ
K and the cost of inspection is 3000, then CU 17000 will be allocated to the actual vehicle and 3000 to the first inspection. মানে আপনি যখন গাড়ি কিনবেন তখন তো আর আপনি ইন্সপেকশনের কস্ট দিবেন না, রাইট? আপনি একটা গাড়ি কিনছেন বা লরি কিনছেন 20000 টাকা দিয়ে, তখন কি ইন্সপেকশন কস্ট দিছেন? আপনি দিতে হবে 6 মাস পরে, রাইট? তাইলে যখন আপনি কিনবেন তখন 17000 টাকা হবে কস্ট অফ দ্যাট অ্যাসেট বা ওই গাড়িটার, আর আপনি এস্টিমেট করছেন যে 3000 টাকা ইন্সপেকশন কস্ট, তাইলে এই 3000 টাকা হচ্ছে ইন্সপেকশন কস্ট হিসেবে আলাদা রিকগনাইজ করতে হবে। এন্ড CU 3000 will be written off over the next 6 months. দেখেন এখানে কিন্তু বলা নেই depreciated, এখানে বলছে written off, দ্যাটস ওয়াই এখানে ডিপ্রিসিয়েশন হবে না। মানে আপনি জাস্ট একটা ফান্ড ক্রিয়েট করলেন, ওই ফান্ডটাকে অ্যালোকেট করলেন 6 মাসের মধ্যে, ঠিক আছে? এন্ড CU 3000 paid when the inspection takes place will then be capitalized, মানে তখন আবার এই 3000 টাকাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে হবে। আমরা যেটা বললাম আর কি, যে যখন আবার আমি 1.5 লাখ টাকা পে করতেছি তখন এই আবার অ্যাসেটটাকে রিকগনাইজ করতেছি। এখন ক্লিয়ার? জি ভাই। ওকে, এগুলো কিন্তু আসতে পারে, হ্যাঁ, এগুলো কিন্তু মানে এক্সাম স্ট্যান্ডার্ডের টপিক। আচ্ছা, বই একটু মানে সিকোয়েন্সিয়ালি দেয়া নাই তো, দেখেন এখানে দেয়া আছে হচ্ছে আগে আগে দেয়া ছিল সাবসিকুয়েন্ট কস্ট, তারপরে দিয়েছে ইনিশিয়াল মেজারমেন্ট, হ্যাঁ। সো আমি দ্যাটস ওয়াই বইয়ের টপিকগুলোকে সিরিয়ালে নিয়ে আসছি, নাথিং আছে, এই জিনিসগুলো বইতেই আছে। ওকে, বরোয়িং কস্ট, এটা হচ্ছে ডিসকাশন অফ IAS 23, হ্যাঁ। তো বরোয়িং কস্ট হওয়ার জন্য আমাকে কোয়ালিফাইং অ্যাসেট হইতে হয়। তো কোয়ালিফাইং অ্যাসেট কি? IAS 23 বলতেছে কোয়ালিফাইং অ্যাসেট হচ্ছে একটা অ্যাসেট যেটা কনস্ট্রাক্ট করতে সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম লাগে। ডেফিনেশন দেয়া থাকার কথা। আচ্ছা, এই যে আচ্ছা, এই যে IAS 23 borrowing cost, certain borrowing costs form part of the cost of a qualifying asset. আমি IAS 23 আদা স্লাইড থাকার কথা, আচ্ছা নাই। সো IAS 23 হচ্ছে মেইন এটা কন্ডিশনটা হচ্ছে যে কোয়ালিফাইং অ্যাসেট হইতে হবে, আর কোয়ালিফাইং অ্যাসেটের ডেফিনেশন হচ্ছে কনস্ট্রাকশন অফ আ সাবস্টেন্সিয়াল অ্যাসেট, যেটা হচ্ছে আপনার অনেক বেশি টাইম নিবে কনস্ট্রাকশন হইতে। সো এটাকে বলতেছে এই যে কোয়ালিফাইং অ্যাসেট। A qualifying asset is an asset that necessarily takes a substantial period of time to get ready for its intended use or sale. হ্যাঁ, সো এমন একটা অ্যাসেট যেটা হচ্ছে তৈরি করতে অনেক বেশি সময় লাগে। সো আবার বলছেন কিন্তু সেল, তাইলে এটার মধ্যে ইনভেন্টরিও ইনক্লুডেড, বুঝতে পারছেন? IAS 23 এর ক্ষেত্রে এটা কিন্তু IAS 23 পড়তেছে এখন, দুটো লিঙ্ক, IAS 16 IAS 23 লিঙ্কড। সো IAS 23 কিন্তু মানে আপনি চাইলে ইন্টারেস্ট এক্সপেন্সটাকে কোয়ালিফাইং অ্যাসেটটা আরেকবার একটু বুঝুন তো, বুঝি নাই কোনটা। কোয়ালিফাইং অ্যাসেট হচ্ছে একটা অ্যাসেট যেটা প্রিপেয়ার করতে অনেক বেশি সময় লাগে, সাবস্টেন্সিয়াল পিরিয়ড অফ টাইম। মানে এখানে বলা নাই যে 4 বছর 5 বছর, সাবস্টেন্সিয়াল বলছে আর কি, মানে অনেক বেশি সময় লাগে আর কি, যে 1 বছরের মধ্যে হয়ে গেল ওইটাকে আসলে আমরা সাবস্টেন্সিয়াল বলবো না, মানে ডিপেন্ডস অন ইয়ার জাজমেন্ট আর কি, হ্যাঁ। সো অনেক বেশি সময় লাগে, এটাকে আমরা বলছি কোয়ালিফাইং অ্যাসেট অ্যাকর্ডিং টু IAS 23। সো এই টাইপের অ্যাসেটের জন্য যে লোন নেওয়া হয়, এই লোনের যে ইন্টারেস্ট এক্সপেন্স সেটা IAS 16 পারমিট করে ক্যাপিটালাইজ করার জন্য। তাইলে প্রিন্সিপাল পেমেন্ট লোনের, এটা কি কস্ট অফ পিপি আসবে? আপনি লোনের আসল পরিশোধ করতেছেন, প্রিন্সিপাল পেমেন্ট যেটা প্রিন্সিপাল পেমেন্ট আসবে না। আসবে না, রাইট? বিকজ borrowing cost only covers interest expense. তাহলে ক্যাপিটালাইজ ইন্টারেস্ট এক্সপেন্স ইনকার্ড ডিউরিং দ্য পিরিয়ড অফ কনস্ট্রাকশন। এখন ধরেন ওই যে আমরা একটা এক্সাম্পল দিছিলাম না, যে 6 মাস বা 7 মাস বোধহয় যে বন্ধ ছিল, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হলো, লেবার ডিসপিউট। সো এই যে 6 মাস আপনাকে দিতে হবে না, ইন্টারেস্ট এক্সপেন্স দিতে হবে না, আপনার কনস্ট্রাকশন বন্ধ ছিল কিন্তু আপনার ইন্টারেস্ট এক্সপেন্স তো ইনকার হচ্ছে, তাহলে এই পিরিয়ডের ইন্টারেস্ট এক্সপেন্স এটা কি আসবে পিপি তে? না, আসবে না, আগের ইয়ে right? অনুযায়ী তো এসে প্রোডাক্টিভিটির সাথে জড়িত না। জি, আসবে না, এক্স্যাক্টলি, রাইট। আচ্ছা, যদি আপনার অ্যাসেটটা রেডি ফর ইন্টারনেট ইউজ হয়, ধরেন আপনি লোন নিছেন 10 বছরের জন্য, অ্যাসেটটা রেডি ফর ইন্টারনেট ইউজ হচ্ছে 5 বছরের মধ্যে,
তাইলে বাকি 5 বছর যে থাকলো ওটার যে ইন্টারেস্ট এক্সপেন্স সেটা কি রিকগনাইজ করতে পারবেন? না, পারবেন না, বিকজ অফ সেকেন্ড পয়েন্ট, যে অল দ্য সাবস্টেন্সিয়াল অ্যাক্টিভিটিস রিগার্ডিং ফিজিক্যাল কনস্ট্রাকশন ইজ কমপ্লিট সিস ক্যাপিটালাইজেশন। মানে আপনার যদি ফিজিক্যাল কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যায় মেজর তাইলে তখনই এই ক্যাপিটালাইজেশনটাকে বন্ধ করতে হবে, মানে সিস ক্যাপিটালাইজেশন, ইন্টারেস্ট এক্সপেন্স রিকগনাইজ করা বন্ধ করতে হবে, তখন ওটা ফাইন্যান্স কস্টে চলে যাবে, তখন আর পিপিতে আসবে না। আচ্ছা, ইনকাম রিসিভড ফ্রম ইনভেস্টমেন্ট অফ বরোড ফান্ড ডিডাক্ট ফ্রম বরোইং কস্ট। আচ্ছা, এমন হতে পারে না যে ধরেন আপনি একটা লোন নিছেন 5 বছরের জন্য, আপনার অ্যাসেটটাও 5 বছর পর্যন্ত, মানে 5 বছর লাগবে রেডি হইতে, তো প্রথম বছর ধরেন 2 লাখ টাকা লাগবে, তাহলে আপনি প্রথম বছর তো 5 লাখ টাকা বা ব্যাংকে রাখার দরকার নাই, 2 লাখ টাকা থাকলেই হচ্ছে, রাইট, ফান্ড। তাহলে আপনি চিন্তা করলেন যে বাকি যে 3 লাখ টাকা এটা আমি ট্রেজারি বিলে ইনভেস্ট করি 1 বছরের জন্য, যেন আমার সেকেন্ড ইয়ারে যে 3 লাখ টাকা অ্যাভেলেবেল থাকে, তাহলে আমার কি কিছু ইনকাম হইলো। তাহলে এই টাইপের যদি কোনো ইনকাম থাকে, যে আপনি যে বরোড ফান্ড ফর দ্য পারপাস অফ কনস্ট্রাকশন অফ পিপি, এখান থেকে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট ইনকাম পান বা ইন্টারেস্ট ইনকাম পান, সেটা কিন্তু বাদ যাবে বরোইং কস্ট থেকে। এটা কি বুঝতে নেট পারছেন? অফ করতে হবে, মানে নেট অফ করতে হবে। রাইট, নেট অফ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, capitalization of borrowing cost does not apply to assets measured at fair value at initial recognition. মানে এই borrowing cost এর যে কনসেপ্ট, এটা হচ্ছে ইনিশিয়াল রিকগনিশনে, মানে আমাদের পিপি তে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট দুইটা আছে, মেথড আছে, একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মডেল বা রিভ্যালুয়েশন মডেল। হ্যাঁ, তো ইউজুয়ালি আমরা বইয়ে কি দেখলাম যে পিপি আর মেজার্ড এট ইনিশিয়াল রিকগনিশন এট কস্ট, রাইট, কস্ট রিকগনাইজ করা হয়। তো একটা এক্সেপশন আছে, যেই ক্ষেত্রে আপনার ফেয়ার ভ্যালুতে পিপি কে ইনিশিয়াল মেজারমেন্টে বা ইনিশিয়াল রিকগনিশনে রিকগনাইজ করতে হয়, সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ পিপি, যে আপনি একটা অ্যাসেট নিচ্ছেন বিনিময়ে একটা অ্যাসেট দিচ্ছেন। তো এই তখন কি ওই অ্যাসেটের ফেয়ার ভ্যালু যেটা, ওটাতে রিকগনাইজ করতে হয়। সো এই বরোইং কস্টের যে কনসেপ্ট, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু, মানে ইনিশিয়াল রিকগনিশনে যে অ্যাসেট গুলো ফেয়ার ভ্যালুতে রিকগনাইজ করা হয়েছে সেই অ্যাসেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। ক্লিয়ার? মানে এটা এটা এক্সেপশন, এটা আসবে না, এটা খুবই এক্সেপশন, এটা রেয়ার কেস। আচ্ছা, এক্সচেঞ্জের ক্ষেত্রে তাহলে কি হবে? আমি বলছি অলরেডি, কোন ভ্যালুতে রিকগনাইজ করতে হবে। আপনি একটা অ্যাসেট দিচ্ছেন আর একটা অ্যাসেট নিচ্ছেন, তাহলে কোন ভ্যালুতে আপনি যে নিচ্ছেন অ্যাসেটটা, ওই অ্যাসেটটাকে রিকগনাইজ করবেন? ফেয়ার ভ্যালু, রাইট, বললাম না অলরেডি। এক্সচেঞ্জ অফ পিপি শুড বি মেজার্ড এট ফেয়ার ভ্যালু এট ইনিশিয়াল রিকগনিশন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর যদি ধরুন ওই অ্যাসেটটার ফেয়ার ভ্যালু নাই মার্কেটে, তাইলে যদি ফেয়ার ভ্যালু আনঅ্যাভেলেবল হয়, তাহলে মেজার এট দ্য ক্যারিং ভ্যালু অফ দ্য অ্যাসেট গিভেন আপ, মানে আপনি যে অ্যাসেটটা দিয়ে দিচ্ছেন ওই অ্যাসেটের যে ক্যারিং ভ্যালু ছিল বা বুক ভ্যালু ছিল, ওই ভ্যালুতেই রিকগনাইজ করতে পারবেন আর কি। সো এটাও দেখে ফেলছি। এটা কি ভাই যেটা বললেন, এটা কি এক্সচেঞ্জের মতো এক্সচেঞ্জ? হ্যাঁ, এক্সচেঞ্জ অফ পিপি। হ্যাঁ, ফেয়ার ভ্যালু না থাকলে আমার যেটা আমি এক্সচেঞ্জ করতে, ওইটার ক্যারিং অ্যামাউন্ট যেটা ছিল রিপ্লেসমেন্টের, ওই ক্যারিং অ্যামাউন্টে আমি করব, ক্যাপিটালাইজ করব। রাইট, যে অ্যাসেটটা আপনি দিয়ে দিচ্ছেন ওটার যে ক্যারিং অ্যামাউন্ট ছিল ওইটাই আপনার রিপ্লেসমেন্ট ভ্যালু ওইটা হবে, নতুন অ্যাসেট আমি করব। নতুন অ্যাসেটের ভ্যালু হবে, রাইট। আচ্ছা, বরোইং কস্টের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কখন আমি বরোইং কস্ট শুরু করব। ধরেন আপনি বিল্ডিং বানাবেন আজ থেকে 1 বছর পরে, তাহলে কি আপনার 1 বছর আগে আপনার ল্যান্ড কিনতে হবে, বা আপনি বায়না দিবেন, কথা বলবেন লোকজনের সাথে, আপনি প্ল্যান নিবেন, ইঞ্জিনিয়ার সাথে ডিসকাস করবেন, রাইট, অনেক একটা মানে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ থাকে একটা কনস্ট্রাকশন অ্যাসেট কনস্ট্রাক্ট করতে গেলে। তো আপনি কোন পয়েন্ট থেকে বরোইং কস্টকে ক্যাপিটালাইজ করতে পারবেন এটা জানা দরকার না? আমরা জানলাম যে কখন শেষ করতে হবে, কখন সিজ করবো আমরা ক্যাপিটালাইজেশন বরোইং কস্টের। পড়াইছি না আমি অলরেডি, লাস্ট স্লাইডে পড়াইলাম। কখন? যখন ফিজিক্যাল কনস্ট্রাকশন কমপ্লিট হবে, রাইট। তাহলে কখন শুরু করবো এটা তো পড়ি নাই, এটা একটু দেখি। Commencement of capitalization. Capitalization should commence when the entity first meets
all three of the following conditions, দেখেন এখানে কিন্তু all three বোল্ড করে দিছে, এই তিনটা কন্ডিশনে মিট করতে হবে। যেই ডেটে এসে এই তিনটা কন্ডিশন মিট করবে সেই ডেট থেকে আমি বরোইং কস্ট ক্যাপিটালাইজ করতে, আপনাকে বুঝতেছেন না বুঝলে আমাকে কোশ্চেন করেন, হ্যাঁ, নো প্রবলেম। তো কি ভাই বুঝতেছি আমি। হ্যাঁ, তো এই তিনটা পয়েন্ট মানে এই তিনটা কন্ডিশন মিট করবে যে ডেটে, সেই ডেটে এসে আমাকে ক্যাপিটালাইজ করতে হবে। কি কি পয়েন্ট? ইট ইনকার্স এক্সপেন্ডিচার ফর দ্য অ্যাসেট, মানে আপনি ধরেন একটা ল্যান্ড কিনবেন, আপনার জন্য বায়না করলেন, রাইট? তাহলে এটা একটা এক্সপেন্ডিচার। ইট ইনকার্স বরোইং কস্ট, মানে আপনি লোন নিছেন। ইট আন্ডারটেক্স অ্যাক্টিভিটিস দ্যাট আর নেসেসারি টু প্রিপেয়ার দ্য অ্যাসেট ফর ইটস ইন্টারনেট ইউজ অর সেল, আপনি ধরেন রাজুকে গেছেন পারমিটের জন্য, পারমিট নেওয়ার জন্য, তাহলে এই তিনটা কন্ডিশন যখন মিট করবে তখন আমি বরোইং কস্টকে ক্যাপিটালাইজ করতে পারবো। আমরা কোশ্চেন একটা সলভ করি তাইলে আমাদের আরেকটু ইজি মনে হবে। আচ্ছা দেখেন, কখন ক্যাপিটালাইজ করবো এটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ। when should capitalization of borrowing cost should commence, তাহলে এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, ইভেন্ট। an entity buys some land on 1st December, তাহলে 1লা ডিসেম্বরে ল্যান্ড কিনছে, রাইট? তাহলে ফার্স্ট কন্ডিশন মিট করছে না, ইনকার্স এক্সপেন্স ফর দ্য অ্যাসেট। Work is undertaken in December and January in preparing a planning application, মানে একটা প্ল্যানিং অ্যাপ্লিকেশন করছে, এর জন্য কাজ করছে। প্ল্যানিং পারমিশন ইজ obtained on 31st January, 31শে ডিসেম্বরে, সরি 31 জানুয়ারিতে পারমিশন পাইছে। পেমেন্ট ফর দ্য ল্যান্ড ইজ ডেফার্ড আনটিল 1st of February, মানে ল্যান্ডের যে পেমেন্ট সেটাকে দিতে হবে কবে? 1 ফেব্রুয়ারিতে। The entity takes out a loan to cover the cost of the land and construction of the building on 1st February, তাইলে বলেন কোন পয়েন্টে এসে এই তিনটা কন্ডিশন মিট হয়েছে? একটু জুম আউট করি, ফার্স্ট ফেব্রুয়ারিতে। রাইট। কেন 1st ফেব্রুয়ারিতে? তিনটা পয়েন্ট আমাকে বলেন, কোন তিনটা পয়েন্ট? ওই যে কোন পয়েন্ট কোনটা? জি জি, ল্যান্ড প্রথমে হলো ইনিশিয়াল, সে ল্যান্ড কিনলো 1st Right. ডিসেম্বর, আর আর তারপর বরোইং কস্টের সাথে permission রিলেটেড নিলো। কোনটা? তারপর পারমিশন নিলো 31শে জানুয়ারি। না না, আমি তিনটা পয়েন্ট ধরে জানতে চাচ্ছি যে এই তিনটা পয়েন্টের সাথে কোন তিনটা ইভেন্ট রিলেটেড। এখানে তো 2, 4, 5টা ইভেন্ট আছে, রাইট? এই তিনটা ইভেন্টের মানে এখানে যে তিনটা ইভেন্ট বলছে, এই তিনটা কন্ডিশনের মধ্যে কোন, এই 5টার মধ্যে কোন তিনটা হচ্ছে এই তিনটাকে মিট করে আর কি? ইনকার্স এক্সপেন্ডিচার ফর দ্য অ্যাসেট, এটা কোনটা? এমনি এটা আমি কেন বোঝাচ্ছি, এটা বোঝাইলে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে, এমনি অ্যাপ্লাই করতে পারবেন আর কি ইজিলি। যে ল্যান্ড ইনকার্স, বাই সাম ল্যান্ড, রাইট? জি আচ্ছা, ইট ইনকার্স বরোইং কস্ট, এটা কোনটা? লোন নিছে যেটা, রাইট? লোন, হ্যাঁ বরোইং যেটা লোন নিছে। It undertakes activities that are necessary to prepare the asset for its internet use or sale, তাহলে সে যে অ্যাক্টিভিটি গুলো নিছে, তাহলে এটা কি? জি, রাইট, এটা হলো, হ্যাঁ এটা হলো ওই যে আন্ডারটেক অ্যাক্টিভিটিস। আন্ডারটেক করছে, হ্যাঁ, অ্যাক্টিভিটিস। তাহলে এই তিনটা পয়েন্ট মিট করার কারণে সবার লাস্টে মিট করছে কোন ডেটে? 1লা ফেব্রুয়ারিতে। দ্যাটস ওয়াই আমি 1লা ফেব্রুয়ারি থেকে ক্যাপিটালাইজ করতে পারবো। ক্লিয়ার এটা? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নাই। এক্ষেত্রে যদি লোনটা যদি আগে স্যাংশন হয়ে থাকে সেই ইন্টারেস্টটা তো এখানে তাহলে ইনক্লুড হবে না। যদি ধরেন যদি আমি উল্টা হয়, জি ধরেন এই 1st ডিসেম্বরে সে লোন নিছে, জি জি ল্যান্ড কিনছে 1লা ফেব্রুয়ারিতে, এরও Yes. কিন্তু 1লা ফেব্রুয়ারিতেই ক্যাপিটালাইজ করতে হবে। ডিসেম্বর জানুয়ারির যে ইন্টারেস্ট এটা কিন্তু ক্যাপিটালাইজ হবে না। ওকে যেই পয়েন্টে তিনটা কন্ডিশনে মিট করবে, তিনটাই মিট করতে হবে, যে কোনো একটা বা দুটো মিট করলে হবে না। ওকে, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট এটা আমরা শেষ করতে পারবো না আজকে, আমরা জাস্ট দেখবো একটু, দেখে নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দেখি সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আমি অলরেডি বলছি দুইটা মডেল আছে আমাদের অ্যাকর্ডিং টু IAS 16, একটা হচ্ছে কস্ট মডেল, একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। কস্ট মডেলটা ইজি, আমরা সবাই জানি কস্ট মডেল কি, আমরা দেখি এখন। রিভ্যালুয়েশন মডেলটা একটু কমপ্লিকেটেড, সেটা নেক্সট ক্লাসের জন্য, এবং এটা অনেক বড়, নেক্সট ক্লাসে দেখবো আমরা এটা। আচ্ছা, একটা ফর্মুলা জাস্ট ডেভেলপ করছি, এটা আপনারা সবাই জানেন সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি হয়। আমরা পিপি বুকস মানে বুক ভ্যালু কি, কস্ট প্রাইস মাইনাস ইয়ে না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন না? জি, কস্ট প্রাইস মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাকি শুধু ডেপ্রিসিয়েশন, কোনটা? অ্যাকাউন্টেড accumulated। রাইট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো আরেকটু এটা একটু আরেকটু এক্সটেন্ডেড, এটা হচ্ছে
ভ্যালু অ্যাট ইনিশিয়াল মেজারমেন্ট প্লাস সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার। আমরা দেখছি না যে রিপ্লেসমেন্ট পার্টের একটা এক্সাম্পল দেখছিলাম না আমরা, যে রিপ্লেসমেন্ট পার্ট যদি থাকে তাহলে এটা কি অ্যাড করতে হবে না? সো সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার যদি ক্যাপিটালাইজ করার মতো হয় সেটা মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ইম্পেয়ারমেন্ট লস। ইম্পেয়ারমেন্ট লস আমরা দেখবো কি, এটা আপাতত জেনে রাখেন যে ইম্পেয়ারমেন্ট লসটা মাইনাস হয়, লস দিয়ে মাইনাস হবে। আচ্ছা, সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার কি এটা এক্সপ্লেন করা আছে, এটা আমি অলরেডি বলে ফেলছি রাইট, যে রিপ্লেসমেন্ট পার্ট হলে ক্যাপিটালাইজ করতে হবে, আর যদি রিপেয়ারমেন্ট এর সাথে তাহলে পিএনএল এর এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে। আচ্ছা, চয়েস অফ মডেল, it is discretional and should be applied consistently across an entire class of PP. এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট অনেক বেশি মিস্টেক করে কোম্পানি লেভেলে, হ্যাঁ, রিপোর্টিং এর সময়। ধরেন আপনাকে স্ট্যান্ডার্ড অপশন দিছে, আপনি চাইলে কস্ট মডেল ফলো করতে পারেন, আপনি চাইলে রিভ্যালুয়েশন মডেল ফলো করতে পারেন। এখন কোনটা করবেন সেটা আপনার চয়েস, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আপনি যেই মডেলটা ইউজ করেন না কেন সেটাকে কনসিস্টেন্টলি ইউজ করতে হবে। মনে আছে আমরা যে কম্পারেবিলিটি পড়ছিলাম ফার্স্ট ক্লাসে, কম্পারেবল হতে হবে ফার্স্ট স্টেটমেন্ট। সো ওখানে বলা ছিল কি যে কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করতে হবে সব পলিসি গুলা। সো এখানেও সেটাই বলতেছে যে যেই মডেলটাই ফলো করেন না কেন কনসিস্টেন্টলি ফলো করতে হবে অ্যাক্রস অ্যান এন্টায়ার ক্লাস অফ পিপি, মানে পিপির একটা পুরো ক্লাসকে সেম মডেলে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট করতে হবে। এটা একটু ইজিলি বলি, আমরা পিপির দেখছি না, ফার্ট দেখছি না, ফিক্সড অ্যাসেট রেজিস্টার, ওখানে কি কি থাকে, যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস, ফার্নিচার, ফিক্সচার্স, মেশিনারিজ, রাইট, কম্পিউটার, এরকম থাকে না, 4-5টা কম্পোনেন্ট থাকে না বা গ্রুপিং থাকে। সো আপনি ধরেন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর জন্য করলেন ফেয়ার ভ্যালু, মেশিনারিজ এর জন্য করলেন হচ্ছে কস্ট মডেল। ইট ইজ পারমিটেড যে আপনি এক একটা ক্লাসকে আপনি এক এক মেথডে অ্যাপ্লাই করবেন বা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট করবেন। কিন্তু আপনি ধরেন ফার্নিচার ফিক্সচারকে করছেন কস্ট মডেলে, তো ফার্নিচার ফিক্সচারের মধ্যে কি 10টা অ্যাসেট থাকতে পারে না, সোফা, টিভি, রাইট, থাকতে পারে না। কিন্তু দেখা গেল কি আপনি ফার্নিচার ফিক্সচারের মধ্যে 5টা অ্যাসেট করছেন কস্ট মডেল, 5টা অ্যাসেট করছেন ফেয়ার ভ্যালু মডেল, তখন কিন্তু এটা অ্যালাউড না। এটা বুঝতে পারছেন না? ফার্নিচার, ল্যান্ড, মেশিন। এখন আপনি সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আপনি চাইলে এগুলাকে যে কোনো মডেল ফলো করতে পারেন, কস্ট মডেল বা রিভ্যালুয়েশন মডেল। তো আমি যদি বলি ফার্নিচারকে আপনি করছেন কস্ট মডেলে আর বাকি যেটা করছেন ফেয়ার ভ্যালু বা রিভ্যালুয়েশন মডেল, হ্যাঁ। তো এই ফার্নিচারের মধ্যে কি আরো অ্যাসেট আছে না? ফার্নিচার তো একটা ক্লাস, এর মধ্যে 10টা অ্যাসেট থাকতে পারে। তো ক্লায়েন্টও যেটা ভুল করে যে 5টা অ্যাসেট ফার্নিচারের মডেল কস্ট মডেল, কিন্তু এর মধ্যে যে অ্যাসেট গুলো আছে সে 5টাকে করছে কস্ট মডেল, 5টাকে করছে ফেয়ার ভ্যালু মডেল। এটা অ্যালাউয়েবল না, হ্যাঁ, পুরো ক্লাসকে একটা মডেল করতে হবে। ক্লিয়ার? জি ভাই। Clear. রাইট। ডেপ্রিসিয়েশন, সাবসিকুয়েন্ট মেজারমেন্টের সাথে যেহেতু ডেপ্রিসিয়েশন রিলেটেড, আমরা ডেপ্রিসিয়েশনটা দেখি। কমেন্স when the asset is in the location and condition intended, মানে ডেপ্রিসিয়েশনটাকে কখন শুরু করবেন আপনি? আপনি একটা অ্যাসেট নিয়ে আসছেন মেশিন, সেটা ধরেন আপনার পোর্টে পড়ে আছে, ক্লিয়ার হয় নাই কাস্টমস থেকে, তাহলে তখন কি আপনি ডেপ্রিসিয়েট করবেন? করবেন না। আপনার রেডি ফর ইন্টেন্ডেড ইউজ, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা লিখতে হবে এক্সামে, যদি এই টাইপের কোনো থিওরি আসে বা ম্যাথে এক্সপ্লেন করার মতো সিচুয়েশন আসে তখন লিখতে হবে। এই রেডি ফর ইন্টেন্ডেড ইউজ যেই ডেটে হবে সেই ডেট থেকে আপনাকে ডেপ্রিসিয়েট করতে হবে। এমনকি আপনি যদি অ্যাসেটটা ইউজ না করেন তারপরেও ডেপ্রিসিয়েট করতে হবে। কি বলছে? কন্টিনিউ চার্জিং ইফ ইট রিমেইনস আইডল, মানে আপনি এটাকে বসায় রাখছেন কিন্তু রেডি ফর ইন্টেন্ডেড ইউজ আছে, যে আপনি মেশিন নিয়ে আসছেন কিন্তু আপনি প্রোডাকশনে যান নাই, কিন্তু যেই কন্ডিশনে যেই লোকেশন আসার কথা ছিল অ্যাসেটটা সেখানে চলে আসছে, তাহলে তখন রেডি ফর ইন্টেন্ডেড ইউজ হবে এবং ডেপ্রিসিয়েট করতে হবে ইভেন দো আপনার প্রোডাকশন চলতেছে না। ডেপ্রিসিয়েট সিগনিফিকেন্ট পার্টস অফ পিপি সেপারেটলি, এটা আমরা এক্সপ্লেন করে ফেলছি, রাইট? এটা এক্সপ্লেন করতে হবে আর সেপারেট কম্পোনেন্ট কনসেপ্ট অনুযায়ী আমরা দেখলাম না? জি ভাই। আচ্ছা, ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কি? ভ্যালু এট ইনিশিয়াল মেজারমেন্ট মাইনাস রেসিজুয়াল ভ্যালু। রেসিজুয়াল ভ্যালু কি কেউ বলতে পারবেন? এই যে অবশিষ্ট মূল্য আর কি, শেষে যেটা থাকে।
সেটা মানে ওটা কেন থাকে বা অবশিষ্ট মূল্যটা কি আসলে? ধরেন একটা অ্যাসেটের রেসিডুয়াল ভ্যালু আছে 10 টাকা, তাহলে ওটা আমি কি বুঝবো এই 10 টাকার ইয়েটা বাজার কি? মানে ওই যে ফেয়ার ভ্যালু। ওয়েস্টেজ হিসেবে আর কি এরকম। অ্যাসেট কি ওয়েস্ট হয়? না না, আচ্ছা আমি বলে দেই, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে যে একটা এস্টিমেট, যেটা হচ্ছে আপনার অ্যাসেটটা ইউজ করার পরে আপনার অ্যাসেটের ভ্যালু কত থাকবে। হ্যাঁ, ধরেন আপনি অ্যাসেটটাকে 5 ইয়ার্স ইউজ করবেন। হ্যাঁ, তাহলে আপনি দেখলেন একটা গাড়ি, ধরেন যে আপনি 5 ইয়ার্স ইউজ করবেন, এস্টিমেটেড ইউজফুল লাইফ দেখছেন 5 ইয়ার্স, তাহলে 5 ইয়ার্স পরে আপনি দেখলেন অ্যাসেটের ভ্যালু থাকে 100 টাকা। মানে ভ্যালু কিভাবে পাইলেন আপনি? যে আপনি চিন্তা করলেন, মার্কেটে দেখলেন যে ওই মডেলের গাড়িটাই 5 বছর ইউজ হওয়ার পরে মার্কেটে দাম কত, মানে আপনি যদি সেল করতে যান মার্কেটে কয় টাকা পাবেন 5 বছর পরে, ওইটাই হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। হ্যাঁ, এটা একটা এস্টিমেট। ফেয়ার ভ্যালু ভাইয়া। হ্যাঁ, ওইটার ফেয়ার ভ্যালু আর কি, মানে fair value, right. 5 বছর ইউজ করার পরে। 5 বছর, জি। মানে সেই মডেল, ধরেন আপনি এক্সিও কিনলেন নতুন, কিন্তু ওই এক্সিওটা ওই মডেলেরই ওই ডিজাইনেরই 5 বছর ইউজ করার পরের ভ্যালু কত, সেই ভ্যালুটা হচ্ছে আপনার রেসিডুয়াল ভ্যালু। মানে মার্কেটে কত টাকা পাবেন আপনি সেল করলে। সো এটা একটা এস্টিমেট। হ্যাঁ, এখানে ম্যানেজমেন্ট বায়াস হওয়ার অনেক বেশি চান্স থাকে, ম্যানেজমেন্ট এখানে বায়াস হয় আর কি, যে তার মন মতো একটা এস্টিমেট করে দেয়। অলরাইট, সো তাহলে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কি? ভ্যালু এট ইনিশিয়াল মেজারমেন্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ। ক্লিয়ার? আচ্ছা, রিভিউ রেসিডুয়াল ভ্যালু এন্ড ইউজফুল লাইফস এট ইচ রিপোর্টিং পিরিয়ড এন্ড। সো এটা মুখস্থ মানে অনেকের কাছে মনে হয় এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে না, জাস্ট মনে রাখেন যে এস্টিমেট যত জিনিস আছে সবগুলোকেই ইয়ার এন্ডে রিভিউ করতে হয়। তাহলে আমি অলরেডি বলে ফেলছি কি রেসিডুয়াল ভ্যালু এস্টিমেট না, আপনি মার্কেট থেকে জানতেছেন কত 5 বছর পরে দাম হবে, 5 বছর পরে তো এর থেকে দাম বাড়তেও পারে কমতেও পারে, এটা একটা এস্টিমেট। সো প্রতি বছর আপনাকে এই রেসিডুয়াল ভ্যালু রিভিউ করতে হবে। আবার ইউজফুল লাইফ, ইউজফুল লাইফটা কি? আপনি ম্যানেজমেন্ট condition- ডিসঅনেস্টি এক্সারসাইজ করে কি, মানে রেসিডুয়াল dishonesty না, ভ্যালু এটাকে bias কমিয়ে বলতে দেখায়, পারেন, বায়াস। বাস মানে কমিয়ে দেখায়। মানে সে তার প্রয়োজন মতো, তার যেটা কমাইলে যদি তার ভালো হয়, ধরেন আপনার অ্যাসেটের আচ্ছা, রেসিডুয়াল ভ্যালু ধরেন 100 টাকা, তাহলে আপনার অ্যাসেটের দাম কমে যাবে না? হ্যাঁ, বুকস অফ অ্যাকাউন্ট অ্যাসেটের ভ্যালু কমে যাবে না? তাহলে ধরেন লেন্ডার ধরেন চায় কি মানে অ্যাসেট রেশিওটা ভালো চায় না? তাহলে ধরেন আপনি যদি এখন রেসিডুয়াল ভ্যালু বাড়ায় দেখান, তাহলে অ্যাসেট রেশিও তো কমে যাবে। সো ডিপেন্ড করে আপনার নিডের উপরে, যে ম্যানেজমেন্টের নিড আসলে কি বা তার কেপিআইটা কোথায়, এটার উপরে বেস করে ম্যানিপুলেট হয়। এমনকি, আচ্ছা এটা অনেক বড় ডিসকাশন, এটা আমরা রেভিনিউ যখন দেখবো তখন বলবো না। মানে রেভিনিউ আমরা অলওয়েজ বলি কি ওভারস্টেট করা হয়, যে রেভিনিউ সবসময় বেশি দেখাইতে চায়, কিন্তু না, মাঝে মাঝে রেভিনিউ আন্ডারস্টেটও করা হয়, শুধু ট্যাক্সের পয়েন্ট অফ ভিউ থেকে না, তার কেপিআই এর পয়েন্ট অফ ভিউ থেকেও করা হয়। আচ্ছা বলেই দেই, ধরেন আপনার বলা আছে যে এই বছরে আপনার রেভিনিউ টার্গেট হচ্ছে 100 টাকা, 100 টাকা পাইলে আপনি ধরেন 20% বোনাস পাবেন। তো আপনি দেখলেন যে এই বছরে আপনার রেভিনিউ আপনি জেনারেট করতে পারছেন 150 টাকা। 150 টাকা জেনারেট করলে, মানে 150 টাকা রেভিনিউ যদি আপনি বলেন, তাহলে আপনার কি বোনাস বাড়বে? 20% তো পাবেন, না, যা বলা ছিল 100 টাকা হইলো, যা হয়তো 200 টাকা হইলো আপনি তাই পাবেন, 20%ই পাবেন। হুম, তো ধরেন আপনি, হুম, তাহলে আপনি কি করবেন? চিন্তা করবেন যে তাহলে আমি এই রেভিনিউটা যদি নেক্সট ইয়ারে দেখাই, তাহলে আমি একটা সেফ জোনে থাকবো, যে নেক্সট ইয়ারে যদি 50 টাকা বিক্রি করি, তাহলে এই 50 টাকা রেভিনিউ যদি আমি অ্যাড করি 100 টাকা হয়ে যাবে, আমি 20% বোনাস পাবো। সো এই যে এগুলা কিন্তু মানে বায়াসনেস বা ফ্রড বলে আর কি, ফ্রড স্কিম আর কি, এটা বায়াস না, এটা ফ্রড। সো রেভিনিউ আন্ডারস্টেটও করা হয় আর কি এসব পয়েন্ট অফ ভিউ থেকে, মানে কেপিআই মিট করার জন্য। হ্যাঁ, অলরাইট, এটা সেপারেট ডিসকাশন, এটা এখানে রিলেভেন্ট না, তারপরে বললাম। আচ্ছা, চেঞ্জ ইন দা, আচ্ছা এখন ওই যে একটা ভাই কোশ্চেন করছেন যে কোন মেথডে আমি ডেপ্রিসিয়েট করব, এটা ডিপেন্ড করে ম্যানেজমেন্টের জাজমেন্টের উপরে। হ্যাঁ, ম্যানেজমেন্ট জাজমেন্ট কি, এটা তো খুবই আমি সিম্পলিফাই করে বললাম। জাজমেন্ট আপনি কেমনে নিবেন, যে আপনি ডেপ্রিসিয়েশন কোন মেথড ইউজ করবেন বা কয় বছর ইউজ করবেন, এটা ডিপেন্ড করে যে আপনি যে অ্যাসেটটা ইউজ করতেছেন সেটার প্যাটার্নটা কি, মানে আপনার ইকোনমিক বেনিফিট যে রিসিভ করতেছেন সেটার প্যাটার্নটা কি, কনজাম্পশনের প্যাটার্নটা কি। ধরেন একটা কিবোর্ড বা মাউস, আমি যদি একটা অ্যাসেট ধরি, এটা অ্যাসেট না অবশ্যই, বাট আমি যদি ধরি আর কি ফর এক্সাম্পল, তাহলে বলা থাকে না যে যেটা মাউসের লাইফ হচ্ছে এত ক্লিক, বা কিবোর্ডের বলা থাকে না যে এত প্রেস, রাইট? ডিপেন্ড করে কি ওটা কতটা ক্লিক করতেছেন, কতটা প্রেস করতেছেন। So এরকম ধরেন একটা মেশিন আছে, যেখানে বলা আছে আপনি মেশিন কিনছেন, এখানে বলা আছে যে মেশিনটা 20,000 ইউনিট প্রডিউস করতে পারবে। এখন আপনি যদি 10 বছরে এটাকে ডেপ্রিসিয়েট করেন, তাহলে এটা কি মেক সেন্স করে?
করে না, আপনি এখানে করতে হবে কি, মানে আউটপুট বা ইউনিট অফ প্রোডাকশন দিয়ে, যে আপনি যতটুকু প্রডিউস করছেন বা যতটুকু আউটপুট পাইছেন ওটার উপরে বেস করে ডেপ্রিসিয়েট করতে হবে। সো ডিপেন্ড করে আসলে আপনি যে প্যাটার্ন অফ কনজাম্পশন ফ্রম দ্যাট অ্যাসেট এটা কি, এটার উপরে বেস করে আপনি ডেপ্রিসিয়েশন করবেন। এটা গেল পলিসি। আবার এস্টিমেট যেটা আর কি, ইউজফুল লাইফ বা ধরেন পার্সেন্টেজ যেটা, এটা আসলে এটা একটা এস্টিমেট, এটা ডিপেন্ড করে বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স, বেসড অন ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, বেসড অন ইঞ্জিনিয়ার্স রিপোর্ট। ধরেন আপনার মেশিনারিজের ক্ষেত্রে গায়ের উপর লেখা থাকে না যে এত বছর ইউজ করা যাবে, বা একটা মানে ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দেয় না যে এত বছর ইউজফুল লাইফ আছে এটার। তো এটা একটা বেসিস হতে পারে। সিমিলারলি ধরেন কম্পিউটারের ক্ষেত্রে 5 বছর ইউজফুল লাইফ ধরা হয় বাংলাদেশে, মনে হয় 5 বছর বা 3 বছর, আমি নট শিওর, মানে মনে আসতেছে না। তো এটা কিভাবে হয়েছে, এটা একটা বেঞ্চমার্কিং, ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কিং, যে ধরেন যেই যেই বিজনেসটা বা যেই কোম্পানিটা হাইলি ডিপেন্ডেন্ট অন কম্পিউটার, সেই যদি মানে ধরেন একটা বিজনেস বা ধরেন একটা ফ্রিল্যান্সিং কোম্পানি, তার কি পুরাটাই প্রোডাকশন বা সার্ভিস তার রিলেটেড টু কম্পিউটার, তার যে ইউজেস, একটা কার ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, তার যে কম্পিউটারের ইউজেস সেটা কি সেম, বা তার যে কনজাম্পশন অফ ইকোনমিক বেনিফিটের প্যাটার্ন সেটা কি সেম না, রাইট? মানে একজনের কাজ পুরাটাই কম্পিউটারের উপর রিলেভেন্ট, আর একজনের কাজ মোটামুটি কম্পিউটারের উপর রিলেভেন্ট। সো দুজনের ডেপ্রিসিয়েশন রেট কিন্তু সেম হবে না। সো এখানে একটা ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কিং আছে যে অন্য সেম ইন্ডাস্ট্রিতে অন্য কোম্পানিগুলো কি করতেছে, সো আপনি এটা কনসিডার করতে পারেন। সিমিলারলি আপনি আপনার পাস্ট এক্সপিরিয়েন্স ইউজ করতে পারেন, যে আমি আগের বার 5 বছর ধরছিলাম, কিন্তু গতবার আমি দেখলাম যে না, এটা তো 5 বছর যায়নি, এটা 10 বছর হয়ে গেছে, তাহলে আমি 10 বছর আমি কন্টিনিউ করবো আর কি, নতুন অ্যাসেট যদি আমি কিনি। তো এটাই বলছে আর কি, মানে এইভাবে আপনি ডেপ্রিসিয়েশন রেট বা এস্টিমেট গুলোকে ইয়ে করতে পারেন। So এই টাইপের যে এস্টিমেট আছে, রেসিডুয়াল ভ্যালু একটা এস্টিমেট বলছি, আর ইউজফুল লাইফ একটা এস্টিমেট বলছি। সো এই টাইপের যে এস্টিমেট গুলো আছে সেগুলোকে আমার প্রতি বছর শেষে রিভিউ করতে হয়। রিভিউ করতে কেন হয়? রিভিউ করতে হয় বিকজ এই এস্টিমেট গুলা কি ডিপেন্ডেন্ট আপন সাম কন্ডিশন না, যে ধরেন আমাদের দেশে 10 বছর আগে একটা 5 বছরের পুরাতন একটা এক্সিও গাড়ির যে দাম, আজকের দাম কি সেম? মানে শুধুমাত্র টাইম ভ্যালু অফ মানি না, আপনি ইকোনমিক কন্ডিশন চিন্তা করেন, পার্চেজিং পাওয়ার মানুষের বাড়ছে না কমছে, বা অ্যাসেটের যে কনসেন্ট্রেশন, যেটা ধনী তারা বেশি ধনী হয়েছে, রাইট? তাহলে এগুলো যে কনসিডার করে আপনি 10 বছর আগে যে এস্টিমেটটা করছেন রেসিডুয়াল ভ্যালুর, আজকের সাথে কিন্তু ডিফারেন্ট। সো প্রতি বছর যদি এরকম ডিফারেন্ট হয়, বা মানে ডিফারেন্ট হওয়ার চান্স থাকে যেহেতু এস্টিমেট গুলা, বিকজ এস্টিমেটস আর বেসড অন সাম জাজমেন্টস, তারপরে ডিপেন্ডেন্ট অন ইকোনমিক এনভায়রনমেন্ট, আদার ইস্যুস। লাইক ধরেন আপনি একটা সফটওয়্যারের ইউজফুল লাইফ এস্টিমেট করছেন 5 ইয়ার্স, কিন্তু 2 বছর ইউজ করার পর দেখলেন গভর্নমেন্ট ওই সফটওয়্যারটাকে ব্যান করে দিছে, তাহলে ওই সফটওয়্যারটাকে আপনি 3 বছর ইউজ করতে পারবেন না, রাইট? তাহলে আপনাকে ইউজফুল লাইফ চেঞ্জ করতে হবে 2 বছর পরে এসে, আপনি যখন জানতে পারবেন যে গভর্নমেন্ট এটা ইউজ করতে দিবে না নেক্সট ইয়ার থেকে। সো যেহেতু এই এস্টিমেট গুলা ডিপেন্ড করে অনেকগুলো কন্ডিশনের উপরে, যেগুলো আপনার কন্ট্রোলে নাই, সো দ্যাটস ওয়াই এই এস্টিমেট গুলাকে আপনার প্রতি বছর শেষে রিভিউ করতে হয়। ক্লিয়ার? এনি জি ভাইয়া। কোয়েশ্চেন? 36 আমরা নেক্সট ক্লাসে দেখবো, যেহেতু এটা একটু অনেক বড়, আজকে সময় হবে না। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। অলরাইট, আই গেস কোনো কোয়েশ্চেন নাই। Okay. থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে থ্যাংক দেখা ইউ সো হবে। মাচ ভাইয়া। হুম। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, ভাইয়া। তো হচ্ছে আমাদের যারা যারা আছেন অলরেডি, তাদের যদি কোনো কোশ্চেন তো অলরেডি করতেছেন না আমি দেখতেছি, তো এক্ষেত্রে আমরা অলরেডি ভাইয়া বলছিল যে এই ক্লাসটা ভিতরে হবে, মানে বাইরে পেড গ্রুপে থাকার কথা না। তো আমরা সবাই মিলে এটা ডিসাইড করছি যে আরো কিছু মানুষ যাতে উপকৃত হয়, কারণ আমরা জানি রেজাল্ট দেওয়ার পরবর্তীতে আপনাদের চাহিদা ক্রিয়েট হবে। এটার জন্যই হচ্ছে আমরা মিলিতভাবে চিন্তা করছি না আরো একটা দুইটা ক্লাস দেওয়া যায়। তো এই কারণে এটা আর কালকের যে ক্লাসটা হবে, কালকে হচ্ছে আবার 9টা বাজে ক্লাস থাকতেছে। তো ওই ক্লাসটা হচ্ছে আমাদের শেষ, হয়তোবা পেইড ক্লাস হইতে ফ্রি ক্লাস হইতে পারে। আর এর পরবর্তীতে আর একটা বিষয়, পেইড আর ফ্রি ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নাই, যেটা এখন হয়ে গেছে সেটা হয়ে গেছে, এর পরবর্তীতে আগামী ক্লাস থেকে হবে। তো আমরা ভাইয়ার প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি যে ভাইয়া আমাদের সাথে ছিলেন, আছেন, এবং বাই দ্য গ্রেস অফ অলমাইটি ভাইয়া আমাদের সাথে আগামীতেও থাকবেন। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ, নোবেল ভাই। ভাইয়া, নোবেল ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, দাদা আমি তো লিঙ্কটা একটু কিছু পরে জয়েন করেছি, তো আমি আচ্ছা, সেই সমস্যা নাই, ক্ষেত্রে ওইটা আপনি পেয়ে যাবেন। আর নাহিদ ভাইয়া কাইন্ডলি একটু যদি রেকর্ডটা অফ করে দিতেন ভাইয়া। ওকে।